আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। পড়ছি দ্বিতীয় খণ্ড, পর্ব 6। দুদানার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার জীবনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল। হঠাৎ করে আমি সবার বিশেষ মনোযোগের পাত্র হয়ে উঠলাম। যেখানে যাই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমি মনে করতে আরম্ভ করলাম ঢাকা শহরের সবগুলো চেনা জানা মানুষের চোখ আমার দিকে ক্যামেরার মতো তাক করে রয়েছে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে বই ইস্যু করতে গিয়েছি, বইয়ের নাম ও নম্বর লিখে স্লিপ দিয়ে অপেক্ষা করছি। সেদিন ভিড় কম ছিল। দাড়িওয়ালা কেরানি ভদ্রলোক মুখে বড় মতো পানের খিলিটা ঠেসে দিয়ে একটা ঢোক গেলে জিজ্ঞেস করলেন, আপনার নামই তো জাহিদ হাসান? আমি বললাম, হ্যাঁ, কেন? তিনি চুনের বোটায় কামড় দিয়ে বললেন, না কিছু না, এমনিতেই জানতে চাইলাম সেদিন গুলিস্তানের কাছে ইউনুস জোয়ারদারের বোন দুর্দানা বেগমের সঙ্গে আপনাকে দেখলাম কিনা। আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, হারামজাদা, দুর্দানা বেগমের সঙ্গে দেখেছো তাতে তোমার বাপের কি? কত লোকই তো কত মেয়ে মানুষের সঙ্গে এক রিক্সায় যাতায়াত করে। আমি কিছু বলতে পারিনি। বাংলা একাডেমির একটি অনুষ্ঠান দেখতে গিয়েছি। পাগলা জগলুল দূর থেকে ছুটে এসে আমার পাশ ঘেঁষে বসলো। তারপর বলল, দেখি ভাতিজা, একটা সিগারেট বের করো তো দেখি। আমি প্রমাদ গুনলাম। জগলুলের পাল্লায় পড়লে সহজে ছাড়া পাওয়ার উপায় নেই। আমি নীরবে একটা সিগারেট বের করে তাকে দিলাম। সে সিগারেট নিল বটে, কিন্তু ভীষণ অবাক হওয়ার ভঙ্গি করে বলল, ভাতিজা, এখনো তুমি এক্সট্রা সিগারেট খাও? আমি বললাম, চাচা, এইটা তো আমার ব্রান্ড। জগলুল নাকে মুখে ধোঁয়া ছেড়ে বলল, না ভাতিজা, তোমার কথাটা মনে ধরলো না। তুমি ইউনুস জোয়ারদারের বোনের সঙ্গে প্রেম করে বেড়াও, যে মেয়ে সাইকেল চালায়, প্যান্ট শার্ট পরে, একেবারে আপ টু ডেট মেয়ে। এখন তো দেখছি সে মেয়ে তোমাকে কলা দেখিয়ে চলে যাবে। বুঝলে ভাতিজা, এই ধরনের মেয়েকে বসে রাখতে হলে অনেক কায়দা কানুন জানা চাই। ফকিন্নির পোলার মতো চলাফেরা করলে চলবে না। ভালো সিগারেট খেতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, ভালো জায়গায় যেতে হবে। বুঝলে ভাতিজা, বয়সকালে আমরাও প্রেম করেছি, একটা নয়, দুটো নয়, একসঙ্গে 5-5টা মেয়ের সঙ্গে প্রেম করেছি। কখন কি করতে হবে আমি তোমাকে সব বাতলে দেব। এবার চাচার হাতে 10 টাকার একটা নোট রাখো দেখি। আমি বললাম, চাচা, আজ তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। জগলুল বলল, ভাতিজা, নাই বললে পার পাবে না, ভালোই ভালোই 10 টাকা চালান করে দাও, নইলে লোকজনের সামনে হাটে হাঁড়ি ভেঙে দেব। এতদিন জগলুলকে পাগল বলে জানতাম, আজ দেখলাম লোকটা কম নিচু নয়। আমি রীতিমতো রেগে গিয়ে বললাম, ঠিক আছে, আপনি হাটে হাঁড়ি ভেঙে দিন। প্রায় 6 ফিট লম্বা লিকলিকে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে লাল চোখ করে বলল, এখনো বলছি, ভালোই ভালোই টাকাটা দিয়ে দাও। আমি গো ধরে রইলাম। তারপর জগলুল চিৎকার করে বলতে আরম্ভ করলো, তুমি ইউনুস জোয়ারদারের বোনের সঙ্গে ফুর্তি করে বেড়াও? মানুষ কি জানে না ইউনুস জোয়ারদার একটা খুনি? তার দলের লোকেরা গ্রামে গঞ্জে মানুষ খুন করে বেড়াচ্ছে, লোকের ধন সম্পদ লুটপাট করছে। ভাইয়ের দেমাকে তো বোনটা সাইকেলে ছড়ে সবাইকে পাছার বুক দেখিয়ে বেড়াচ্ছে। এই সব কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। জগলুলের মাথায় বসিয়ে দেওয়ার জন্য আমি একটা ফোল্ডিং চেয়ার উঠিয়ে নিলাম। সভাস্থলে একটা উত্তেজনা সৃষ্টি হলো। একাডেমির লোকেরা এসে আমাদের দুজনকে আলাদা করে দিলেন। সেদিন সন্ধেবেলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষ করে শরীফ মিয়ার ক্যান্টিনে এসেছি। আমার পেছন পেছন দুজন তরুণ এসে আমার বিপরীত দিকে বসলো। আমি চা খেয়ে বেরিয়ে আসতেই দেখি তরুণ দুজনও আমার পেছন পেছন আসছে। আমার কেমন যেন গা ছমছম করতে আরম্ভ করলো। যেই ছাতিম গাছটার গোড়ায় এসেছি, দুজনের মধ্যে একজন পেছন থেকে ডাক দিল, এই যে ভাই, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আমাকে কি কিছু বলবেন? তরুণ দুজন আমার শরীর ঘেঁষে দাঁড়ালো। দুজনের মধ্যে অপেক্ষাকৃত বেটিটি আমাকে প্রশ্ন করলেন, আপনি কি ইউনুস জোয়ারদারের দল করেন? আমি ভেবাচেকা খেয়ে গেলাম। সহসা মুখে কোনো কথা জোগালো না। লম্বা যুবকটি আমার গায়ে ঠেলা দিয়ে বলল, কি ভাই, কথা বলছেন না কেন? আমি দেখলাম গতিক সুবিধের নয়। বললাম, ইউনুস জোয়ারদার বলে কাউকে আমি চিনি না। তরুণটি হু হু করে হেসে উঠল। ইউনুস জোয়ারদারকে চেনেন না, তাই না? তার বোনটিকে চিনলেন কেমন করে? একেবারে খাসা মাল। কি ভাই, চুপ কেন, কথা বলেন। আমি বললাম, আপনারা অসভ্যের মতো কথা বলছেন। বেটে তরুণটি আচমকা দুহাত দিয়ে আমার গলা চেপে ধরে বলল, শাল।
অসভ্য কাকে বলে চিনিয়ে দিচ্ছি। তারপর দুজনে মিলে অবিরাম আমার গায়ে কিলচর মারতে থাকলো। আমার শরীর বরাবরের মতো দুর্বল, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম। তরুণ দুটি আমাকে মারতে মারতে একরকম আধমরা করে ছাতিম তলায় ফেলে রেখে চলে গিয়েছিল। অনেকক্ষণ হুঁশ ছিল না। মাঝরাতে যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম আমি ছাতিম তলায় পড়ে আছি। আমার শরীর ধুলো কাদায় লেপ্টে আছে। অঙ্গ প্রত্যঙ্গ নাড়াবার মতো ক্ষমতা আমার নেই। অনেক কষ্টে সে রাতে কোনো রকম হোস্টেলে ফিরতে পেরেছিলাম। পুরো সপ্তাহটা ঘরের মধ্যে আটকে থাকতে হয়েছিল। তবু ওই মার খাওয়ার ঘটনা আমি কারো কাছে প্রকাশ করিনি। ডক্টর মাহমুদ কবিরের সতর্ক করে দেওয়ার কথা আমার মনে পড়লো। যে মেয়ের ভাই সন্ত্রাসী রাজনীতি করে, যে মেয়ে প্যান্ট শার্ট পরে সাইকেল চালিয়ে আসা যাওয়া করে, তার সঙ্গে মেলামেশা করার মূল্য তো আমাকে দিতেই হবে। সীমানা ভাঙা কি সহজ কথা? এখন আমি বুঝতে পারছি, কিন্তু এই পথে একবার যখন পা বাড়িয়েছি আর তো ফিরে যাওয়ার উপায় নেই। লাঞ্ছনা গঞ্জনা যা কিছু আছে সব আমাকে একাই ভোগ করতে হবে। সান্ত্বনা প্রকাশ করবে, সমবেদনা জানাবে এমন কাউকে আমি পাবো না। মার খেয়েছি কথাটি আমি কোনো লোকের কাছে বলিনি, কারণ মার খাওয়ার কথা বলার মধ্যে আমি অপমান ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবু হপ্তাখানেক পর যখন ঘরের বাইরে এলাম, গভীর বেদনার সঙ্গে হজম করতে হলো সরকারি দলের ছাত্ররা আমাকে মারতে মারতে আধমরা করে ফেলে গিয়েছিল। এ কথা সবাই জেনে গিয়েছে। এই প্রথম উপলব্ধি করলাম আমি একটা গেরাকলের মধ্যে আটকা পড়ে গিয়েছি। এখন আমি যেখানেই যাব এরপর রাজরোষ আমাকে অনুসরণ করতে থাকবে। আবার ডক্টর মাহমুদ কবিরের আরেকটি চিরকুট পেলাম। তিনি আমাকে সন্ধ্যায় বাড়িতে যেতে বলেছেন। আমি ঠিক করলাম যাব না, কারণ ওখানে গেলে তিনি বুকোয় লম্বা টান দিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবেন, কি নিয়ে ছোকরা, এখন কেমন বোধ করছো? তখন তো আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম। তিনি যে একজন মস্ত বড় ভবিষ্যৎ বক্তা, এই সত্যটি প্রমাণ করার জন্য তার বাড়ি অবধি ছুটে যাওয়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পেলাম না। অপমান লাঞ্ছনা যা কিছু আসুক আমি একাই সহ্য করব, কারোর সহানুভূতির আমার প্রয়োজন নেই। হঠাৎ করে আমি শহীদ হওয়ার দৃষ্টি দিয়ে সমস্ত মানব সম্পর্ক বিচার করতে আরম্ভ করলাম। শহীদের হৃদয়ের আবেগ অনুভূতি নিয়ে আমি তামাম দুনিয়াটাকে দেখতে আরম্ভ করলাম। ইউনুস জোয়ারদার মানুষটিকে আমি কোনোদিন নিজের চোখে দেখিনি, কথা বলিনি। তিনি কি দিয়ে ভাত খান এবং কোথায় যান কিছুই জানি না। তার রাজনীতির বিন্দু বিসর্গ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তারপরেও আমার মনে হতে থাকলেও জোয়ারদারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি ভীষণ কৌতূহলী হয়ে তার সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম। ধীরে ধীরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের একটা ধারণা আমার মনে জন্ম নিতে আরম্ভ করলো। শহরের দেয়ালে দেয়ালে আলকাতরার লিখন দেখে আমার মনে হতে থাকলো ইউনুস জোয়ারদার ধারে কাছে কোথাও লুকিয়ে রয়েছেন এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি পেতে রেখেছেন। আমি রিভলভার দিয়ে শ্রেণী শত্রু খতম করার কাজে অংশগ্রহণ করিনি। তার দুপুরে আড়তদারের আড়তে হামলা করিনি। পুলিশ কিংবা রক্ষী বাহিনীর সঙ্গে সামনাসামনি বন্দুক যুদ্ধে নামিনি। গ্রামগঞ্জের বাজারে কারফিউ জারি করে গণশত্রুদের ধারে এনে গণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করিনি। চেয়ারম্যান মাও সেতুংয়ের নামে স্লোগান দিয়ে গাঁও গ্রামের জমাট বাঁধা অন্ধকার কাঁপিয়ে তুলিনি। গোপন দলের হয়ে চাঁদা সংগ্রহ করিনি। গাঢ় আলকাতরার অক্ষরে দেয়ালে লিখন লিখিনি। গোপন দলের সংবাদ আনা নেওয়া করিনি। তাদের ইশতেহারও বিলি করিনি। কোনো কাজে অংশগ্রহণ না করেই কেমন করে আমি মানসিকভাবে ইউনুস জোয়ারদারের সঙ্গে জড়িয়ে গেলাম। নিজের অজান্তেই আরেকটি গোপন পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম। সেই পৃথিবী চোখের সামনে দৃশ্যমান পৃথিবীর কোনো নিয়ম রক্ষা করে না। যে সেখানে সূর্য ভিন্ন রকম আলো ছড়ায়, চাঁদ ভিন্ন রকম কিরণ ধারা বিতরণ করে। সেই পৃথিবীর আকাশে ভিন্ন রকমের গ্রহ নক্ষত্র শোভা বিস্তার করে। শিশুদের চোখে ম্যাজিক ল্যান্টার্নের ফোকর দিয়ে যেমন মায়া জগতের চেহারা মূর্ত হয়ে ওঠে, আমিও দুর্দানার মধ্য দিয়ে একটি গোপন পৃথিবীর নিবিড় স্পর্শ অনুভব করে একা একা রোমাঞ্চিত হয়ে উঠেছি। দুর্দানা যখন আমার সামনে এসে দাঁড়াতো, আমার শরীরের সমস্ত রক্ত মিছিল করে উজানে ছুটতে থাকলো। তরল রঙিন মদের নেশার মতো আমার চেতনার মধ্যে সোনালি বুদবুদ খেলা করত। দূর
দুর্দানা একটি মেয়ে, একটি অজানা পৃথিবীর প্রতীক, এই ভাবনাটাই আমার জন্য যথেষ্ট ছিল। তার স্তনজোড়া দিক আকৃতি কিরকম, অন্য মহিলার মতো তার একখানা যৌনাঙ্গ আছে কিনা, মাসে মাসে তার রক্তস্রাব হয় কিনা এবং যন্ত্রণা সে অনুভব করে কিনা, এসব কথা কখনো আমার ধার্তব্যে আসেনি। একজন যৌবনবতী নারীর রূপ ধরে আমাদের দেশের ইতিহাসের পাল্টা স্রোত, যা গ্রামে গঞ্জে সর্বত্র হাজার বছরের বাঁধন ঠেলে বেরিয়ে আসার জন্য রক্তপাত ঘটাচ্ছিল, সেই প্রবাহটার সঙ্গে দুর্দানা আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায়, তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়। একটানা বেশ কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটে গেল। নিজের দিকে তাকাবার মোটেও ফুসরত পাইনি। এক শুক্রবারে ঘুম থেকে উঠে ঘরের চেহারা দেখে সারা গা কুটকুট করতে থাকলো। অনেক দিন থেকে ঘর ঝাড় পড়েনি, দেয়ালের চারপাশে ছাদে ঝুল জমেছে, তাতে অজস্র বাকরসা বাসা বেঁধেছে, বালিশ ময়লা, বিছানার চাদর অনেক দিন বদলানো হয়নি, এখানে ওখানে কাগজপত্র ছড়িয়ে আছে। আমি নাস্তা শেষ করে এসে প্রথমে ঝুল ঝাড়লাম, তারপর বিছানার চাদর, বালিশের ওষার, তোয়ালে সব সাবান মেখে বালতিতে ডুবিয়ে রাখলাম। নতুন চাদর বের করে বিছানায় পেতে দিলাম, বালিশে নতুন ওষার লাগালাম, বইপত্র গোছগাছ করলাম। অনেকগুলো চিঠির জবাব দেওয়া হয়নি, মনের মধ্যে অপরাধবোধের পীড়ন অনুভব করলাম। মায়ের পরপর 3টে চিঠির কোনো জবাব দেইনি। ঠিক করলাম প্রথমে মাকে, তারপর চাচাকে চিঠি লিখব, বাকি চিঠিগুলোর জবাব অন্য সময় দেব। কাপড় চোপড় পরিষ্কার এবং চিঠিপত্র লেখা অর্ধেক বেলা চলে গেল, ফলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুপুরবেলা খেয়ে এসে বিছানায় পিঠ রেখেছি, এমন সময় দরজায় একে একে 3বার টোকা পড়লো। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই একজন বুড়ো মতো ভদ্রলোক আমাকে সালাম দিলেন। আগন্তুক বেশ লম্বা, মুখে ছাগল দাড়ি, পরনে পাজামা এবং লম্বা নীল রঙের শার্ট, শার্টের 3 দিকে পকেট। দেখলাম তার উপরের পাটের 2টো দাঁতিনি। আমি ভদ্রলোককে বসতে বললাম এবং কি কারণে এসেছেন জানতে তিনি একগাল অমায়িক হেসে জানালেন তার তেমন বিশেষ উদ্দেশ্য নেই, আমার সঙ্গে অল্প স্বল্প কথাবার্তা বলতে এসেছেন। আমার সঙ্গে তার কখনো পরিচয় হয়েছিল কিনা জানতে চাইলাম। ভদ্রলোক এবারও হেসে জানালেন, না, আমার সঙ্গে তার মৌখিক পরিচয় হয়নি বটে, তবে তিনি আমাকে চেনেন। নানা সভা সমিতিতে তিনি আমার বক্তৃতা শুনেছেন, আমার কথাবার্তা শুনে খুব পছন্দ হয়েছে, তাই আজ পরিচয় করতে ছুটে এসেছেন। ভদ্রলোকের কথাবার্তা শুনে আমার বুকের ছাতি একটুখানি ফুলে উঠল। তার দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরলাম। তিনি সবিনয় প্রত্যাখ্যান করলেন এবং জানালেন পান, সিগারেট, চা কিছুই খান না, কেবল দুপুরে এবং রাতে খাওয়ার পর মুখ শুদ্ধির জন্য অর্ধেক করে হর্তুকি খেয়ে থাকেন। মৃদু হেসে এও জানালেন হর্তুকি সেবনের এই অভ্যাসে তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক অম্বিকা বাবুর কাছ থেকে পেয়েছিলেন। হর্তুকি খুব উপকারী জিনিস। এছাড়াও তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে পুরো 1 গ্লাস ত্রিফলা ভেজানো পানি পান করে থাকেন, আর এই পানির গুণ এত বেশি যে পিত্তচড়া, অগ্নিমান্দ এসব রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। ভদ্রলোকের কথাবার্তা শুনে তার উপর আমার ক্রমশ শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছিল। এইরকম একজন সাত্ত্বিক স্বভাবের মানুষ সভা সমিতিতে আমার বক্তৃতা শুনে আমার প্রতি আকৃষ্ট হয়েছেন শুনে মনটা খুশিতে গান গেয়ে উঠতে চাইল। আমার উম্মা, বিরক্তি এসব কোথায় চলে গেল। আমি তো তরিবৎ সহকারে ভদ্রলোককে কোথায় থাকেন জানতে চাইলাম। ভদ্রলোক জানালেন তিনি আমার খুবই কাছে নীলক্ষেতের একটা অফিসে ছোটখাটো গোছের কাজ করেন। তার আসার কারণ জিজ্ঞেস করলে তিনি খুব খুব করে হেসে উঠলেন, তারপর বললেন, অত্যন্ত তুচ্ছ ব্যাপার স্যার, শুনলে আপনার হাসি পাবে। আমি বললাম, তবু আপনি বলুন। তিনি 1 গ্লাস পানি খেতে চাইলেন। আমি পানি ভর্তি গ্লাসটা তার সামনে বাড়িয়ে দিলাম। তিনি আস্তে আস্তে ঢোক গিলে সবটুকু পানি পান করলেন, তারপর মুখ খুললেন। স্যারকে প্রতিদিন দুর্দানা বেগমের সঙ্গে চলাফেরা করতে দেখি, এরকম ভালো দাগহীন মেয়ে আমি কম দেখেছি। প্যান্ট শার্ট পরে একটু পাগলামি করলে কি হবে, একেবারে খাঁটি মেয়ে। ওই মেয়ের মধ্যে কোনো রকম নোংরামি থাকতে পারে না। আসলে স্যার, আমরা মুসলমানরা যতই পর্দা পর্দা বলে চিৎকার করি না কেন, পর্দা করলে যে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যাবে এটা কোনো দিন ঠিক হতে পারে না। যাকে বলে ঘুমটার মধ্যে খ্যামটা নাচ, সে তো সব জায়গাতেই চলছে। ভদ্রলোক যেই দুর্দানার নাম উচ্চারণ করলেন আমি সচকিত হয়ে উঠলাম, কারণ এ পর্যন্ত দুর্দানার ব্যাপার নিয়ে
যত মানুষ আমার সঙ্গে কথা বলেছে সবার কাছ থেকে একটা প্রচ্ছন্ন বিপদের ইঙ্গিত পেয়েছি। ভদ্রলোকের মতলবখানা কি আমি আজ করতে চেষ্টা করলাম। আমার চোখ মুখে একটা কঠোরতার ভাব ফুটে উঠল। সেটা ভদ্রলোকের দৃষ্টি এড়ালো না। তিনি জানালেন তার নাম ইউনুস মোল্লা, দুর্দানা বেগমের ভাইয়ের নামে নাম, তাই দুর্দানা বেগমের প্রতি একটা ভাতৃসুলভ স্নেহ অনুভব করে থাকেন এবং এই স্নেহের টানেই তিনি আমার কাছে আসতে বাধ্য হয়েছেন। তিনি বললেন, স্যার, নামে নামে মিল হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে। যেমন ধরুন, ইউনুস জোয়ারদার সাহেবকে আমি কখনো চোখে দেখিনি, তবু তার দুঃসাহসী কাজের কথা শুনতে শুনতে আমার একটা আগ্রহ জন্মে গেছে। বুঝুন তো স্যার, নামে নামে মিল চুম্বকের মতো একটা আকর্ষণ সৃষ্টি করে। তাই স্যারের কাছে এলাম। ইউনুস জোয়ারদার সাহেব সম্পর্কে কিছু জানার খুব খায়েশ। আমি জানালাম জোয়ারদারের নাম তার মতো আমিও শুনেছি, কিন্তু তাকে কোনোদিন চোখে দেখিনি। আমার কথা শুনে ইউনুস মোল্লা সাহেব অবাক হওয়ার ভঙ্গি করলেন। কি যে বলেন স্যার, বোনের সঙ্গে এত খাতির অথচ ভাইয়ের ব্যাপারে কিছুই জানেন না? এটা কেমন করে হয়? আজ না জানতে পারেন, একদিন তো জানতে পারবেন। বেগম সাহেব আপনাকে না জানিয়ে কি পারবেন? স্যার, এরপর থেকে আমি আপনার কাছে আসা যাওয়া করতে থাকবো, অবশ্য স্যার যদি বিরক্ত না হন। আমার কেমন জানি সন্দেহ হলো। আমি বললাম, ইউনুস সাহেব, ঠিক করে বলুন তো আপনি কি করেন? তিনি বিনয়ে বিগলিত হয়ে জানালেন, অদৃষ্টে ফেরে তাকে অতিশয় তুচ্ছ কাজ করতে হচ্ছে। তিনি নীলক্ষেত ব্রাঞ্চের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর। বুঝলাম পেছনে গোয়েন্দা লেগেছে। পাগলা জগলুল আমার ভেতরে একটা বিশ্রী জিনিস ঢুকিয়ে দিয়েছে। আগের মতো জামা কাপড় পরে আমি নিশ্চিত হতে পারি না। আমার কাপড় চোপড় দুর্দানার একটা বিবেচনার বিষয় হতে পারে বলে আগেও চিন্তা করিনি। এখন পোশাক আশাকের ব্যাপারটা আমার প্রধান মনোযোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন প্যান্টের সঙ্গে কোন শার্টটা পরলে ম্যাচিং ঠিক মতো হলো কিনা, এইসব জিনিসের দৃষ্টি দিতে হচ্ছে। অসম্ভব কষ্টের সঙ্গে আবিষ্কার করলাম আমার শার্টগুলো অত্যন্ত বিশ্রী, প্যান্টগুলোর কোনো ছিঁড়ি ছাদ নেই। পরে লজ্জা নিবারণ করা যায় কোনো মতে। পোশাকের ভেতর দিয়ে একজন মানুষের রুচি সংস্কৃতি প্রকাশিত হয়, এসব কথা কোনোদিন গুণাক্ষরেও মনে আসেনি। তাই ধার করে নতুন জামা কাপড় বানাতে হলো। আগে একটা শার্ট এক নাগারে 4-5 দিন পরতাম, এখন 2 দিনের বেশি পরলে দুর্গন্ধে নিজের শরীরটাই গুলিয়ে উঠতে থাকে। ঘন ঘন লন্ড্রিতে পাঠাবার মতো পয়সা আমার নেই। নিজের হাতে পরিষ্কার করে তারপর ইস্ত্রি করি। ইস্ত্রি করা শিখে নিতে হয়েছে। আমার নিজের স্ত্রী ছিল না, কেনারও পয়সা ছিল না। আমার এক বন্ধুর বড় বোনের বাড়িতে একটা স্ত্রী নষ্ট হয়ে পড়েছিল। সেই অকেজো জিনিসটাকেই মেরামতের দোকান থেকে সারাই করে কোনো রকম কাজ চালিয়ে নিই। এক ছুটির দিনে কাপড় ইস্ত্রি করছিলাম। পুরনো মালে নির্ভর করার উপায় নেই, তার বেশি হলে কাপড় পরে যাওয়ার সম্ভাবনা। রেগুলেটর ঠিক মতো কাজ করছিল না, আবার যদি হাতে টাতে লেগে যায় শখ খেয়ে পটল তুলতে হবে। তাই সুইচ বন্ধ করে ভাবছিলাম এখন কি উপায়। ঘেমে সারা শরীরে আমি নিয়ে উঠছিলাম। এইরকম একটা অবস্থার মধ্যে ঘরে ঢুকলো সেই বুড়ো দারোয়ান হাফিজ। সে আমার হাতের 2 আঙ্গুলে লম্বা একটা স্লিপ ধরিয়ে দিয়ে বলল, স্যার, আর একুয়া মেম ছাপ। তারপর খুব ধারালো একটা হাসি ছুড়ে দিল। এটা এমন এক ধরনের হাসি দেখলে সারা শরীরে জ্বালা ধরে যায়, অথচ কিছু বলার উপায় নেই। এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বললাম, দুর্দানা এসেছে? হাফিজ একটা জবাব দিল, না স্যার, এটা ম্যাম ছাপ, দেখলে চিনন যায়, দুর্দানা তো ফুল ছাপ। অপমানটা আমি গায়ে মাখলাম না, বললাম, পাঠিয়ে দাও। অন্তত 3 মিনিট পর আমার ঘরে একটি মেয়ে ঢুকলো। মেয়ে আমি ইচ্ছে করে বলেছি, কারণ ভদ্র মহিলা হিসেবে তাকে মেনে নিতে আমার মন সায় দিচ্ছিল না। তার গায়ের রং অসম্ভব রকম ফর্সা, একখানা ফিনফিনে রেশমের শাড়ি তার শরীর ঢেকে রেখেছে। শরীরের প্রতিটি বাঁক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পানের রসে তার ঠোঁট দুটো লাল, মুখের ভাবে একটা অকাল প্রকৃতার ছাপ। মাথার চুলগুলো ছোট ছোট। এ ধরনের মেয়ে সচরাচর চোখে পড়ে না। মেয়েটির বয়স নেহাত কম হয়নি, কিন্তু বারটা ঠিকই আছে। অবশ্য এ কারণেই তাকে ভদ্রমহিলা বলা যাবে কিনা তাই আমি ইতস্তত করছিলাম। অবশ্য ভদ্রমহিলা দামি কাপড় চোপড় পরলেও তার পরার ধরন আপনা থেকে একটা আনাড়ি পরা জানান দিয়ে যাচ্ছে। তার পোশাক আশাক দেখলে মনে হবে ওগুলা পরা হয়নি, শরীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি বললাম, বসুন।
মেয়েটি চেয়ারের উপরে থপ করে বসে কোনো রকম ভূমিকা না করেই জানিয়ে দিল, আমার নাম কল্পনা আক্তার লুলু। আমি এবার ইডেন থেকে বিএ ফাইনাল দেব এবং হোস্টেলেই থাকি। আমার আব্বা ছিলেন জগন্নাথ কলেজের এক্স ভাইস প্রিন্সিপাল জালালউদ্দিন হায়দার চৌধুরী। কল্পনা প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে এমনভাবে উচ্চারণ করে যা মনের মধ্যে গেঁথে যায়, কিন্তু তার দাঁতগুলো খুবই সুন্দর। আমি বললাম, লুলু, আপনার আব্বা কি এখন বেঁচে নেই? মেয়েটি যেন তেড়ে এলো। আমার আব্বার সংবাদে আপনার কাজ কি? আমি আপনার সঙ্গে ঝগড়া করতে এসেছি। দুর্দানার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি সব রকম অসম্ভব অস্বাভাবিক পরিস্থিতির জন্য তৈরি থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি। আমি বললাম, লুলু, আমি কোথায় কিভাবে আপনার ক্ষতি করলাম? মেয়েটি মুখ ঝামটা দিয়ে উঠল। মশাই, আপনি নেকার মতো কথা বলবেন না। কি ক্ষতি করেছেন আপনি নিজে জানেন না? সত্যি সত্যি আমাকে মাথায় হাত দিয়ে চিন্তা করতে হলো, কখন কোথায় কিভাবে মেয়েটির ক্ষতি করলাম। আমি বললাম, লুলু, আপনি বোধহয় ভুল করেছেন। আপনি আমাকে তালাশ করছেন। আপনি যাকে তালাশ করছেন আমি সেই ব্যক্তি নই। আপনার সঙ্গে আমার কোথাও কোনোদিন দেখাই হয়নি, সুতরাং ক্ষতি করার প্রশ্নই ওঠে না। আমার কথা শুনে কল্পনা আক্তার লুলু টেবিল থেকে পানির বোতলটা তুলে নিয়ে মেঝের উপর ছুঁড়ে মারলো। ঝনঝন করে বোতলটা ভাঙলো। ভাঙা কাচের কুচি ঘরময় ছড়িয়ে পড়লো। আমি ভাবলাম মহা মুশকিলে পড়া গেল। আবার পাগল টাগল নয় তো? লুলু বলল, আপনাকেও আমি খুব ভালো করে চিনি। আপনার নাম জাহিদ হাসান। আপনি অত্যন্ত নোংরা চরিত্রের মানুষ। আপনাকে চিনতে আমার বাকি আছে? আপনার সঙ্গে মেলামেশা করার পর থেকে দুর্দানা অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি তাকে নষ্ট করেছেন। আপনাকে একদিন দেখে নেব। তার কথাবার্তার ধরন দেখে মজা পেয়ে গেলাম। আমি বললাম, না লুলু, দুর্দানাকে আমি নষ্ট করিনি। আমাদের সম্পর্ক এখনো পোশাকের বাঁধন অতিক্রম করেনি। লুলু কালির দোয়ারটা উঁচিয়ে ধরে বলল, আমার ইচ্ছে হচ্ছে এটা আপনার মুখে ছুঁড়ে মারি। বুঝলাম এই মেয়ের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। মানে এখন বিদায় করতে পারলেই বাঁচি। আমি বললাম, আপনি সত্যি করে বলুন তো, দুর্দানা কি আপনাকে বলেছে আমি তাকে নষ্ট করেছি? লুলু টেবিলে থাবা বাজিয়ে বলল, নষ্ট করবার বাকি কি রেখেছেন? এখন দুর্দানা আমার সঙ্গে ঘুমাতে চায় না। সে বাড়ি গিয়ে শাড়ি সালোয়ার কামিজ পরতে চায়। এসব তো আপনার কাছ থেকেই শিখেছে। আমি তাজ্জব বনে গেলাম। এ কেমন ধারা নালিশ? বাঙালি মেয়ে মাত্রই তো শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে। দুর্দানাও যদি পরে তাহলে অন্যায় কোথায়? দুর্দানা শাড়ি পরুক, সালোয়ার কামিজ পরুক, সে তার ব্যাপার। লুলু, আমার অপরাধ কোথায়? এবার লুলু চিৎকার করে বলতে আরম্ভ করলো, আপনি নিজে মজার জন্য তাকে মেয়ে বানানোর ষড়যন্ত্র করছেন। আমি চাই দুর্দানা সবসময় পুরুষ মানুষের মতো পোশাক পরবে। মেয়ে মানুষের পোশাকে তাকে একবারও দেখতে চাই না। আপনাকে এক্ষুনি কথা দিতে হবে, আপনি জীবনে কোনোদিন আর দুর্দানার সঙ্গে মিশবেন না। দুর্দানা সারা জীবন আমার এবং একমাত্র আমার থাকবে। আমাদের পুরুষ মানুষের প্রয়োজন নেই, আমরা দুজনেই যথেষ্ট। আপনাকে আমার কথায় রাজি হতে হবে, নইলে এক্ষুনি জোরে চিৎকার দিয়ে লোকজন জড়ো করে জানিয়ে দেব আপনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। ভেবে দেখলাম এ মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। লুলু যদি সত্যি সত্যি চিৎকার দেয় এবং বলে যে আমি তার উপর চড়া হয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছি, তাই শুনে লোকজন ছুটে আসবে এবং সবাই তার কথা সত্যি বলে মেনে নেবে। আমি আল্লাহর নাম নিয়ে শপথ করে বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাই আপদ কি করে বিদায় করা যায় চিন্তা করতে থাকলাম। অগত্যা আমাকে বলতে হলো, লুলু, আপনার কথা আমি মেনে নিলাম। আমি আর কোনোদিন দুর্দানার সঙ্গে দেখা সাক্ষাৎ করব না এবং তার সঙ্গে সম্পর্কও রাখবো না। লুলু বলল, মুখের কথায় চলবে না, আপনাকে স্ট্যাম্পে লিখে দিতে হবে। কিশোর সত্যি সত্যি ব্যাগের ভেতর থেকে 3 টাকার স্ট্যাম্প বের করে আনলো। আমি তার কথা মতো লিখে দিলাম, আমি অমুকের পুত্র জাহিদ হাসান এই মর্মে অঙ্গীকার করিতেছি যে জীবনে দুর্দানা নামের মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করব না এবং কোনো প্রকার সম্পর্ক রাখবো না। আমার কাছ থেকে সই আদায় করে কল্পনা আক্তার লুলু প্রমিত হলো। কিন্তু আমি একটা বড় ধাক্কা খেলাম। দুর্দানা কি সমকামী? চলবে। ধন্যবাদ সবাইকে। সপ্তম পর্ব। মাঝখানে বেশ কিছুদিন আমার সঙ্গে দুর্দানার দেখা হয়নি। তার ছোট বোনের শরীর খারাপ যাচ্ছিল, তাই নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল। আমি তার বাড়িতে একখানা পোস্টকার্ড লিখে 14 তারিখ সন্ধ্যাবেলায় ওয়ারিতে খান হানানের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম। আসলে আমাদের বন্ধুটির নাম আব্দুল রহিম খান। তার দরাজ দিলের পরিচয় পেয়ে খানকে খানে খানান করে নিয়েছিলাম।
আকবরের নররত্নের একজন ছিলেন খানে খানান। দুর্দানা 5:30 বাজার সঙ্গে সঙ্গে এসে হাজির। সে সবসময় ঘড়ির নির্দেশ মেনে চলে। যদি 5টায় আসবে বলে তবে সবসময় লক্ষ্য রাখে সেটা যেন 5:05 না গড়ায়। সাইকেলের চাবিটা বিছানার উপর ছড়ে দিয়ে বলল, জাহিদ ভাই, আজ রাতে সাইকেলটা আপনার এখানে থাকবে, কাল ক্লাস করতে এলে নিয়ে যাব। বাড়ি থেকে আসার পথে আপনি আমাকে বেবি ট্যাক্সিতে নাখালপাড়া অবধি পৌঁছে দেবেন। বেশ কিছুদিন থেকে আমার মনটা খচখচ করছিল। দুর্দানার সঙ্গে দেখা হয়নি, তাই সুযোগ হয়নি জেনে নেয়ার। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কল্পনা আক্তার লুলু বলে কোনো মেয়েকে চেনো? দুর্দানা জবাব দিল, চিনব না কেন, আপনার সঙ্গে তার দেখা হলো কোথায়? বললাম, সে হোস্টেলে এসেছিল এবং অনেক আজে বাজে কথা বলে গিয়েছে। প্রথমে সে অবাক হওয়ার ভঙ্গি করলো, তারপর রেগে গেল। পকেট থেকে প্যাকেট বের করে লাইটার জ্বালিয়ে একটা সিগারেট ধরার একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, শালীর সাহস তো কম নয়, সে আপনাকে পর্যন্ত বিব্রত করতে ছুটে এসেছে। জানেন জাহিদ ভাই, মেয়েটি আমাকে অস্থির করে তুলেছে। কথা বলতে গিয়ে দুর্দানা ফিক করে হেসে ফেলল। আমার যত ছেলে বন্ধু আছে সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, খবরদার তোমরা দুর্দানার সঙ্গে মিশবে না, দুর্দানা আমার বর। দুর্দানার সঙ্গে কোনোদিন আমার এই ধরনের কথাবার্তা হয়নি। তার সম্পর্কে আমার মনে যে একটা ধারণা তৈরি হয়েছিল তাতে হাতুড়ির আঘাত লাগছিল এবং একটু একটু করে বার্নিশ ঝরছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে পারো লুলু যা বলেছে তাতে কোনো রকম সত্যের স্পর্শ নেই? আমার কথা শুনে দুর্দানা কাঁধ ঝাঁকালো, তারপর বলল, আমাকে শার্ট প্যান্ট পরা দেখে কোনো মেয়ে যদি মনে করে আমি তার শুনতে তো আমার বেশ লাগে। কথাগুলো হজম করতে আমার কষ্ট হচ্ছিল। সেটা দুর্দানা দৃষ্টি এড়ালো না, বলল, জাহিদ ভাই, আপনি আচা ভুয়ো ধরনের মানুষ, সংসার অনেক জটিল, এখানে কত ধরনের মানুষ, সেসব ভেবে আর কি হবে, নিন কাপড় চোপড় পরে নিন। সন্ধ্যা হয়ে এলো আর তার কথায় কোনো জবাব না দিয়ে কাপড় চোপড় পরতে লাগলাম। সারা পথে দুর্দানার সঙ্গে আমার একটিও কথা হয়নি। খানে খানানের বাড়ি এসে যখন পৌঁছালাম, আকাশে নিবিড় করে মেঘ জমেছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। খানে খানান দরজা খুলে দিয়ে খুশিতে একরকম নেচে উঠল। দেখছো তো আমাদের আসমানের অবস্থা, একটু পরেই বৃষ্টি নামবে। আমার কাছে বিসমিল্লা খানের মিয়াকি মোল্লার এবং মেঘ মোল্লার রাগের সানাইয়ের রেকর্ড দুটোই আছে। এখনই সানাই শোনার উপযুক্ত সময়। কাজের লোকটা চা দিয়ে গেল। সে রেকর্ড এবং প্লেয়ার আনতে ভিতরে গেল। আকাশ ভেঙে বর্ষা নেমে এলো। খানে খানান প্লেয়ারে রেকর্ড চাপিয়ে দিল। সে বলল, আমরা রেকর্ড শুনতে শুনতে অন্য সবাই এসে পড়বে। খানে খানান হলো সেই ধরনের মানুষ, নিজেকে অন্যদের কাছে জাহির করে যৌন পুলকের মতো এক ধরনের নিবিড় আনন্দ অনুভব করে। সে বিসমিল্লাহ রেকর্ড কিনেছে নিজের গভীর পিপাসা মেটানোর জন্য না, অন্যরা বলবে খানে খানান ছেলেটা বেশ রুচিবান, বিসমিল্লার সানাই সে নিয়মিত শোনে, এজন্য। খানে খানানের সবকিছু এ ধরনের। আজ সন্ধে দুর্দানাকে নিমন্ত্রণ করে আনার মধ্যেও যে এ ধরনের একটা শখ দেখানোর ব্যাপার আছে সেটা ক্রমাগত টের পেতে আরম্ভ করেছে। দুর্দানা বাংলাদেশে ভীষণ আলোচিত মহিলা। তাকে নিয়ে ফাজিল কলাম লেখকেরা রবি বাসরীয় সংখ্যায় আজে বাজে ফিচার লেখে। কেউ কেউ অবশ্য ভালো কথাও লিখে থাকে। সবকিছু মিলিয়ে দুর্দানা একটা ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে। সেই জিনিসটা খানে খানানের বন্ধু বান্ধবের কাছে জানান দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। দুর্দানাই আজকের নিমন্ত্রণের প্রধান উপলক্ষ। আমি পাও ছাড়া কিছুই না। যেহেতু একা নিমন্ত্রণ করলে দুর্দানা আসবে না, তাই আমাকেও ডাকা হয়েছে। আমার ভীষণ খারাপ লাগছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর বিসমিল্লার সানাইতে মেঘমল্লার বেজে চলছে। নিসর্গের সঙ্গীত ধারার সঙ্গে বিসমিল্লার সানাইয়ের সুর মিলে বৃষ্টি কি অপূর্ব মায়ালোকের জাদু রচনা করে যাচ্ছে। আমি দু চোখ বন্ধ করে আছি। সুরের সূক্ষ্ম কারুকাজের প্রতিটি মোচড় আমার ভেতরের গোপন দরজা একটা একটা করে খুলে দিচ্ছে। মুহূর্তে আমি অপার্থিব জগতের বাসিন্দা হয়ে গেলাম। জগতে এত সুন্দর জিনিস আছে, অকারণে আমার দু চোখ ঠেলে পানি বেরিয়ে আসতে চাইছে। আহা, কতদিন এমন হৃদয় দ্রাবক বাজনা শুনি না। খানে খানান দুর্দানার সঙ্গে বকর বকর করছে। বিসমিল্লাহ খানের সানাই, আকাশে তুমুল বৃষ্টি, আর এদিকে বাড়িতে রান্না হচ্ছে খিচুড়ির সঙ্গে হাঁসের ভুনা মাংস।
সবকিছুর এক আশ্চর্য মণিকাঞ্চন সংযোগ। তার বন্ধু বান্ধব যারা আসবে তাদের কেউই ফেলনা মানুষ নয়। ধানমন্ডি থেকে আসবে মনসুর, তার বাবা লয়েড ব্যাংকের জিএম। আর আসছে বনানী থেকে মেহবুব, সে আগামী সপ্তাহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আচমকা চলে যাচ্ছে। আসবে জুম্মন খাঁ, বাংলাদেশি পপ গানের রাজা। গান গেয়ে জুম্মন শহর বন্দর মাত করে ফেলেছে। এমনি করে খানে খানার সম্ভাব্য অতিথিদের নাম বলে নিজে উদ্দীপিত হয়ে উঠছিল এবং আমাদেরকে তাক লাগিয়ে দিল। এক জায়গায় আটকে গিয়ে গ্যার গ্যার আওয়াজ করতে লাগলো। পিনটা সঞ্চালিত হচ্ছিল না। আমি খানে খানানকে ডেকে বললাম, দোস্ত এরকম ঘের ঘের আওয়াজ আসছে কেন? সে বলল, রেকর্ডারটা এক জায়গায় ফাটা আছে, সেখানটায় আটকে গেছে, দাঁড়াও বদলে দিই। ঠিক এই সময় আমরা বাইরে থেকে দরজা জানালা প্রচন্ড ধাক্কানোর আওয়াজ শুনতে পেলাম। ভেতরের ঘরে বসে আছি, তবুও একসঙ্গে অনেক মানুষ গলার আওয়াজ এবং চিৎকার শুনতে পাচ্ছি। এমন বিশ্রী সব গালাগাল করছে, শুনলে কানে আঙুল দিতে হয়। খানে খানান দ্রুত দরজায় উঠে গিয়ে গেল এবং ফাটা রেকর্ডারটা সেই একই জায়গায় ক্যার ক্যার শব্দ তুলতে ঘুরতে লাগলো। না আমি না দুর্দানা কেউই প্লেয়ারটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। খানে খানানের সঙ্গে বাইরের লোকজনের তখন উত্তপ্ত বাদানুবাদ চলছে, সব কথা আমাদের কানে আসছে। কিছুক্ষণ পরে খানে খানান ঘরে ঢুকে ফিসফিস করে বলল, দোস্ত মস্ত বড় মুসিবত। ভয় তার মুখমণ্ডল ফ্যাকাশে, ঠিক মতো আওয়াজ বের হচ্ছিল না। সে ফিসফিস করে কখনো থেমে কখনো তুলতুলিয়ে যা বলল তার অর্থ দাঁড়ায় এরকম, গত বছর দুর্দানা এই পাড়ার পিঙ্কু নামের একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পিটিয়েছিল। সেই ছেলেটাই আমার সঙ্গে দুর্দানাকে এই বাড়িতে ঢুকতে দেখেছে। টিঙ্কু অনেক লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করেছে। তারা বলছে তাদের হাতে দুর্দানাকে তুলে দিতে হবে, নইলে দরজা ভেঙে ঘরে ঢুকবে এবং দুর্দানাকে উঠিয়ে নিয়ে যাবে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি বলেছি তোমরা এসেছিলে, কিন্তু সে চলে গিয়েছে। যদি ঘরে ঢুকে তোমাদের পায়, দুর্দানাকে তো নিয়েই যাবে, আবার ঘর বাড়ি ভেঙে চুরে আস্ত রাখবে না। এখন উপায়, এটা নতুন নয়, এরকম বহু অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা দুজন চুপচাপ কাউকে কিছু না বলে পেছন দিকের কিচেনের পাশের দরজাটা খুলে দুবারের সীমানা দেয়ালের মধ্যবর্তী আধ হাত প্রস্থ সরু পথ ধরে যতটা সম্ভব দ্রুত অগ্রসর হতে থাকলাম। পথটা পার হয়ে বড় রাস্তায় এসে পড়লাম। তুমুল বর্ষার কারণে রাস্তায় মানুষজন ছিল না, সেটা আমাদের পালিয়ে যেতে সাহায্য করেছে। অনেকটা পথ পার হয়ে বলদা গার্ডেনের সামনে এসে যখন আমি খালি রিক্সায় উঠে বসলাম, তখনই ধারণা জন্মালো আমরা এবারের মতো বেঁচে যেতে পেরেছি। রিক্সায় উঠেই প্রথম টের পেলাম আমাদের পরনের কাপড় চোপড় সব ভিজে চুপসে গেছে। দুর্দানার দিকে তাকানোর উপায় ছিল না, তার জামা দ্বিতীয় চামড়ার মতো বুকের সঙ্গে একসা হয়ে লেগে রয়েছে। স্তন দুটো ফুটে বেরিয়ে আসতে চাইছে। আমার কেমন লজ্জা লাগছিল। বৃষ্টি হচ্ছিল আর সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছিল, অকাল বৃষ্টি, ভীষণ শীত লাগছিল। হঠাৎ করে আমি একটা কাজ করে বসলাম, দুর্দানার মুখটা নিজের কাছে টেনে এনে চুমু দিতে লাগলাম। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, শোঁ হাওয়া বইছে, এমন জোরে বইছে যে মাঝে মাঝে রিক্সা শুদ্ধ আমাদের উড়িয়ে নিতে চাইছে। আমার মনে হলো সব মিথ্যে, বৃষ্টি মিথ্যে, হাওয়ার বেগ মিথ্যে, কেবল এই চুমুটাই সত্যি। আমি জানতাম না দুর্দানাকে চুমু দেওয়ার আকাঙ্ক্ষা আমি কতদিন থেকে রক্তের ভেতর লালন করে আসছিলাম। যেহেতু আমার দুর্দানার মুখ চুম্বন করতে হবে, সেজন্যই খানে খানানের বাড়িতে টিঙ্কু দল বলে হামলা করেছিল। আমাদের এজন্যই এমন প্রবল বেগে হাওয়া বইছে, এমন মুষলধারে বৃষ্টি পড়ছে, এই বজ্র বিদ্যুতের আঁকা বর্ষণ মুখর রাতটা আমাদের। রিক্সাওয়ালাকে বাতাসের প্রতিকূলে যেতে হচ্ছিল, সেজন্য অত্যন্ত ধীর গতিতে সে এগোচ্ছিল। যত ইচ্ছে আসতে যাক, দুর্দানা নাখালপাড়ার বাড়িতে পৌঁছাতে বাকি রাত কাবার হয়ে যাক, কিছু যায় আসে না। দুর্দানা সরে এসে আমার আরো কাছে ঘেসে বসলো। আমি তার কাঁধে হাত রাখলাম, মাথার ভিজে চুলের গন্ধ নিলাম। এক সময় তার বুকে হাত রাখলাম, ভিতর সংকুচিত পায়রার ছানার মতো কেঁপে উঠছে। আমি খেলা করতে আরম্ভ করলাম। আমার সমস্ত চেতনা উঠানামাকে ঘিরে আবর্তিত হচ্ছিল। এই তুরীয় অবস্থার মধ্যেও একটা জিনিস আমার কাছে ধরা পড়ল। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক করতে থাকলো, এ কেমন করে হলো? তারপর আরেকটা প্রশ্ন জন্ম নিল, দুর্দানার দৃষ্টি আড়াল করার জন্যই কি এমন আঁটোসাঁটো শার্ট পরে চেপে রাখে?
এই সময় রাস্তার লাইট চলে গেল। দুধদানা বাচ্চা মেয়ের মতো আমার কাঁধের উপর তার মাথাটা রেখে ফিসফিস করে বলল, জাহিদ ভাই, আমার খুব খারাপ লাগছে, গুলিস্তানে গিয়ে একটা বেবি ট্যাক্সি ধরেন, তাড়াতাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন। আমার ভেতরে বিস্ফোরণ শুরু হয়ে গেল। তার শরীর থেকে তীব্র বেগে রক্তধারা নির্গত হয়। দুধদানা আরেকটা চেহারা নিয়ে আমার কাছে ধরা দিতে আরম্ভ করেছে। অমেয়ে মানুষ দুধদানা এতদিন আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার মেয়ে মানুষই পরিচয় বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ভিতরে ভিতরে একরকম শঙ্কিত হয়ে উঠলাম। একে নিয়ে আমি কি করব? একে তো কোনোদিন ভালোবাসতে পারবো না। গুলিস্তানে এসে একটা স্কুটারে চাপিয়ে তাকে নাখালপাড়া রেখে এলাম। চলবে। ধন্যবাদ সবাইকে। অষ্টম পর্ব। মাস তিনেক পর এক রাতে ঘুমিয়ে আছি হোস্টেলে, একটা লোক এসে সংবাদ দিয়ে গেল, রাজা বাজারের বাসার কাছে কে বা কারা হুমায়ুনকে গুলি করে খুন করে রেখে গেছে। তাকে দেখার জন্য তাড়াতাড়ি হাসপাতালে ছুটলাম। আমি যখন গিয়েছি তখন সব শেষ। হুমায়ুনকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে, নিথর নিস্তব্ধ। মাথার বাঁ দিকটা একটা বড়সড় আমের মতো ফুলে উঠেছে। আমার বুকটা জ্বালা করছিল। হুমায়ুনের বউটার একটা বাচ্চা হয়েছে, 3 মাসও হয়নি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাসপাতালে কান্নাকাটির ধুম লেগে গিয়েছিল। তার বউ ক্ষণে ক্ষণে সংজ্ঞা হারিয়ে ফেলছিল। আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে এক পাশে টেনে নিয়ে কানে কানে বলল, জাহিদ ভাই, আপনি এখান থেকে তাড়াতাড়ি কোথাও চলে যান। একটু পরেই কে খুন করেছে তাই নিয়ে জল্পনা কল্পনা শুরু হবে। সবাই আপনাকে দায়ী করতে চেষ্টা করবে, কারণ ইউনুস জোয়ারদারের গ্রুপের সঙ্গে হুমায়ুনদের গ্রুপের অনেক দিন থেকে রাজনৈতিক শত্রুতা চলছে। হুমায়ুনকে নিশ্চয়ই ইউনুস জোয়ারদারের লোকেরাই খুন করেছে। আমার চট করে মনে পড়ে গেল, হুমায়ুন আমাকে হাজী শাহবাজের মসজিদের পাশে একদিন বিকেলবেলা ডেকে নিয়ে দুধদানার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিল। আমি তার কথায় রাজি না হওয়ায় একটা পিস্তল বের করে আমাকে খুন করার ভয় দেখিয়েছিল। আমি ভয় পেতে রাজি না হওয়ায় হুমায়ুন ঝরঝর করে কেঁদে ফেলেছিল। হায় রে হুমায়ুন, তুমি এমন করুণভাবে মৃত্যুসজ্জায় শুয়ে আছো। হুমায়ুনের মৃত্যুর পর থেকে মজিদ মামা, যিনি সব সময় ছোট ছোট পানের খিলি মুখে পুরে দিতেন, সাইকেলে যাওয়া আসা করতেন, আর কোনোদিন তার দেখা পাওয়া যায়। প্রিয় সোহিনী, দুধদানার গল্পটা এরকম ভাবে শেষ হয়েছে। তুমি খুব অবাক হচ্ছ, তাই না? অমন জমজমাট একটা সম্পর্ক বলা নেই কওয়া নেই আপনা থেকেই ছেদ পড়ে গেল। কিন্তু তার ভিতরের কাহিনী তোমার কাছে খুলে বলতে চাই। দুধদানা এবং আমি দুজনেই অনুভব করছিলাম আমাদের ভেতরকার তাজা সম্পর্কটা আপনা থেকেই মরে যাচ্ছে। গাছের একটা ডাল যেমন করে শুকিয়ে যায়, প্রক্রিয়াটা অনেকটা সেরকম। আমরা দুজনেই অনুভব করছিলাম যে আমাদের ভেতরের সম্পর্কের মধ্যে সেই সজীব রাসায়নিক পদার্থের ঘাটতি পড়তে শুরু করেছে। এখনো দুধদানা প্রায় আমার ঘরে আসে, তার সাইকেলের পেছনে চেপে আমি নানা জায়গায় যাই। মানুষ নানা রকম অশ্লীল মন্তব্য ছুঁড়ে মারে, এসব আমার মন্দ লাগে না। একবার লালমাটিয়ার কাছে 4 জন যুবক দুধদানাকে সাইকেল থেকে নামতে বাধ্য করে। আমাকেও বাধ্য হয় না, নামতে হয়। তারা দুধদানাকে কিছুই বলল না, কেবল আমাকে রাস্তার এক পাশে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটিয়ে দিল। তাদের একজন বলল, হারামজাদা, হিজড়ার বাচ্চা, নুনুকাইটাতে তেল লাগিয়ে দিবে। একজন মহিলার পেছনে সাইকেল চেপে বেড়াতে শরম করে না? তারা সত্যি সত্যি আমার শরীর থেকে প্যান্ট খুলে নিয়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য টানাটানি করছিল। ভাগ্যিস পুলিশ এসে পড়েছিল, তাই সেদিন একটা প্রচন্ড ধাক্কা খেলাম। ঠিক করলাম আর দুধদানা সাইকেলের পেছনে চাপব না। দুধদানাও তারপর থেকে আমাকে সাইকেলের পেছনে চাপতে বলেন। তা সত্ত্বেও দুধদানা আমার কাছে আসতো, আমি দুধদানার কাছে যেতাম। এটা একটা পুরোনো অভ্যাসের যে ট্রেনের ইঞ্জিন বন্ধ করার পরেও যেমন অন্তর্গত বেগের ধাক্কায় কিছু দূর পর্যন্ত সচল থাকে, এও ঠিক তেমন। আমাকে দেখে দুধদানার চোখে তারা নেচে উঠত না,
আমিও দুর্দানাকে দেখে অস্তিত্বের গহনে সেই সজীব রাসায়নিক শক্তির প্রতিক্রিয়া অনুভব করতাম। কি একটা শক্তি আমাদের দুজনের হাত ধরে দৃঢ়ভাবে পরস্পরের বিপরীত দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। এই শক্তিটাকে ইতিহাস বলবো না মহাকাল বলবো, এখনো স্থির করতে পারি। আমাদের জীবনের ভেতর দিয়ে মহাকাল কিভাবে কাজ করে তার বিবরণ হাজির করতে চেষ্টা করব এখানে। হুমায়ুন খুন হওয়ার পর চারদিকে একটা জনরব উঠল যে ইউনুস জোয়ারদারের লোকেরাই তাকে খুন করেছে। হুমায়ুন যে গোপন রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছিল সে বিষয়ে আমার সামান্যতম ধারণাও ছিল না। হুমায়ুন যেসব কথা আমাকে বলতো, যে ধরনের অস্থিরতা অনুভব করত, সেসবের অর্থ আমার কাছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। লোকজনকে আরো বলাবলি করতে শুনলাম হুমায়ুনের গ্রুপ একবার মাঝখানে ইউনুস জোয়ারদারের প্রাণের উপর হামলা করেছিল। তার বদলা স্বরূপ জোয়ারদারের গ্রুপ হুমায়ুনের প্রাণটা নিয়ে নিল। হুমায়ুনের খুন হওয়ার পর মানুষজন নানা রকম রটনা করতে আরম্ভ করলো। কেউ বলল যেহেতু দুর্দানার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে তাই হুমায়ুনের খুন হওয়ার পিছনে আমারও একটা গোপন ভূমিকা ছিল। এই অভিযোগ আর কেউ নয়, উত্থান করল শিক্ষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী মহিলাদের শফিক সাহেব তার নিজের উদ্যানের ফল বলে মনে করতেন। আমার মতো একজন গাঁও গ্রামের মানুষ একটা চিতা বাঘিনী চড়িয়ে বেড়াবে, শফিক সাহেব এটা কিছুতেই মেনে নেননি। তিনি মনে করতেন তার ব্যক্তিগত জমিতে আমি বেড়া ভেঙে প্রবেশ করে অনধিকার চর্চা করছি। তিনি কখনো আমাকে ক্ষমা করতে পারেননি। হুমায়ুনের মৃত্যুর পর শফিক সাহেব বলে বেড়াতে লাগলেন আমি হুমায়ুনের বিধবা বউকে বিয়ে করার জন্যই তাকে খুন করেছি। তিনি ছিলেন সরকারি দলের লোক। অনেক মানুষ তার কথা বিশ্বাস করে ফেললেন। আমার যাওয়া আসার পথে মানুষজন আমাদেরকে আঙ্গুল তুলে দেখাতে আরম্ভ করলো। সত্যি সত্যিই আমি হুমায়ুনকে খুন করেছি কিনা এমন একটা সংশয় আমার ভেতরেও জন্ম নিতে আরম্ভ করলো। খুনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি নিজেকে খুনি ভাবতে আরম্ভ করলাম। মানুষ তো নিজের অজান্তেও অনেক জঘন্য অপরাধ করে বসে। সমস্ত ধর্ম তো পাপবোধের উপরই প্রতিষ্ঠিত। যেহেতু মানুষ হিসেবে আমাকে জন্ম নিতে হয়েছে, তুমি পাপ। এই সময় একদিন আরেক ভদ্রলোক সঙ্গে নিয়ে আমার হোস্টেলে দর্শন দিলেন সেই এসবির ইউনুস মোল্লা। ইউনুস মোল্লা নিজেকে মনে করতে ইউনুস জোয়ারদারের মিতা। এই মিতার সম্পর্কে অল্প স্বল্প সংবাদ জানার জন্যই আমার কাছে আসতেন। তিনি বলতেন যেহেতু নামে নামে মিলে গেছে তাই মিতার সম্পর্কে জানার অধিকার তার আছে। আজ মোল্লা সাহেবের নতুন চেহারা দেখলাম। তিনি কোনো রকম ভনিতা না করেই জানালেন আমাকে এই ভদ্রলোকের সঙ্গে মালিবাগ স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হবে। না, ভয়ের কোনো কারণ নেই। এই যাব আর আসবো, শুধু তারা আমার সাথে কিছু সংবাদ জানতে চায়। পুরো 2 মাস ধরে আমাকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হলো এবং আসতে হলো। কত রকম জেরার সম্মুখীন যে হতে হয়েছিল সে কথা বয়ান করে লাভ। ওই পরিস্থিতিতে দুর্দানার সঙ্গে সম্পর্ক করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। এছাড়া সে কথায় যেন আত্মগোপন করল। কিছুই জানতে পারল। মহাকালের খাড়ার আঘাতে আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হবে। ইংরেজি কাগজের প্রথম পাতায় টুকরো একটা খবরে আমি চমকে উঠলাম। ইউনুস জোয়ারদার শর্ট ডেট। এক কোনায় ইউনুস জোয়ারদারের একটা ঝাপসা ছবি ছাপা হয়েছে। আমি নিজের চোখে কোনোদিন ইউনুস জোয়ারদারকে দেখিনি। এই ঝাপসা ছবিটার দিকে তাকানো মাত্রই আমার বুকে মমতার ঢেউ উথলে উঠল। কি কারণে বলতে পারবো না। আমি মনে করতে আরম্ভ করলাম ইউনুস জোয়ারদার আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান। তার মৃত্যুর সংবাদে আমার চোখের সামনেকার গোটা পৃথিবীটা দুলে উঠল। তিনি আমার কেউ নন, তার দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবু আমার মনে হলো আমার 2 চোখের দৃষ্টি নিভে গেছে। নিঃশ্বাস নিতে ভয়ানক কষ্ট হচ্ছিল। এই অবস্থায় 2 দিন পায়ে হেঁটে একা একা শহরের পথে পথে ঘুরে বেরিয়েছি। ইউনুস জোয়ারদারের কোনো জাদুমন্ত্র বলে জানি না আমার ভেতরে অনগত পৃথিবীর যে স্বপ্ন জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন তার মৃত্যুতে সেই পৃথিবীটাই ছারখার হয়ে গেল। আমি কেন বেঁচে থাকবো কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। কারো কাছে প্রকাশ করে মনোবেদনা হালকা করব সে উপায় নেই। কে শুনবে আমি শোকবর্তী একটি জাহাজের মতো ঢাকা শহরে অনবরত পথ হাঁটছিলাম। 3 দিন পর গল গল করে রক্ত বমি করলাম এবং 3 মাসের জন্য আমাকে হাসপাতালে স্থায়ী ডেরা পাততে হলো। কি করে যে বেঁচে ফিরেছি সেটা আমার কাছে এখন অবিশ্বাস্য ব্যাপার মনে হয়।
প্রিয় সোহিনী, ইউনুস জোয়ারদার খুন হওয়ার 1 বছর না যেতেই একদিন রেডিওতে ঘোষণা শুনলাম দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের নয়নমণি মুজিব সপরিবারে আততায়ীর হাতে খুন হয়েছে। প্রিয় সোহিনী, নীল নির্মেঘ আকাশ থেকে আমার মাথায় যেন একটা তাজা বল ছুড়ে দিল। প্রিয় সোহিনী, আমি এক অবাগা, কেবল দুঃখের গাথা লেখার জন্যই যেন আমার জন্ম। মহাকালের খাঁড়া আমার আর দুর্দানার সম্পর্ককেই শুধু নষ্ট করেনি, এই খাঁড়া ঝলসে উঠে হুমায়ুনকে নিরস্তিত করেছে। ইউনুস জোয়ারদারের গর্দান নিয়েছে, সপরিবারে শেখ মুজিবকে পরপারে পাঠিয়ে দিয়েছে। হুমায়ুন জোয়ারদারকে খুন করতে চাইলে জোয়ারদার হুমায়ুনকে খুন করতে বদলা নিলেন। শেখ মুজিব জোয়ারদারকে হত্যা করলেন, সেনাবাহিনীর জওয়ানরা শেখকে খুন করলেন। জিয়া, তাহের, খালেদ, মোশাররফ, মঞ্জু কাকে কার হত্যাকারী বলবো? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি মহাকালের খাঁড় আঘাতে তাদের এক একজনের মুন্ডু ভাদুরে তালের মতো গড়িয়ে পড়ল। আমি কাকে কার বিরুদ্ধে অপরাধী বলবো বলে শনাক্ত করব? এরা সবাই দেশপ্রেমিক, সবাই স্বাধীনতা সংগ্রামী। জননী স্বাধীনতা মহাকালের রূপ ধরে আপন সন্তানের মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলতে আরম্ভ করেছে। প্রিয় সৈনী, কার অপরাধে কথা জিজ্ঞেস করব না। আমরা সবাই শরীরের রক্ত প্রবাহের মধ্যে ঐতিহাসিক পাপের জীবাণু বয়ে বেড়াচ্ছি। সেই ইতিহাস প্রতিশোধ গ্রহণ করার জন্য উন্মত্ত হয়ে উঠেছে। আমরা কেমন যুগে, কেমন দেশে জন্মগ্রহণ করেছি ভাবো একবার। প্রিয় সোহিনী, এরপর তুমি দুর্দানার সম্পর্কে প্রশ্ন করে আমাকে বিব্রত করবে না আশা করি। তবু তোমার কৌতূহল দূর করার জন্য বলবো, সে এই ঢাকা শহরেই আছে। তার স্বামী, সংসার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি করে অবশ্য। অনেক আগেই সাইকেল চালানো ছেড়ে দিয়েছে, এখন নিজের হাতে গাড়ি চালায়। এসব মামুলি সংবাদে আর কাজ কি? তবু আমি অকপটে বলবো, দুর্দানার কাছে আমার ঋণের পরিমাণ সামান্য নয়। তার স্পর্শে আমি ইতিহাসের মধ্যে জেগে উঠতে পেরেছি। এ সামান্য ব্যাপার নয়। সব মানুষ জীবন ধারণ করে, কিন্তু ইতিহাসের স্পর্শ অনুভব করে না। আশা করি এই ব্যাপারটাকে তুমি প্রকৃত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে চেষ্টা করবে। দুর্দানার প্রতি কোনো রকম সন্দেহ, সংশয় মনের কোঠায় এক পলকের জন্য ঠাঁই দেবে না। এই যে আমি তোমার অভিমুখে যাচ্ছি, দুর্দানা হচ্ছে তার প্রথম মাইল ফলক। দুর্দানা একা নয়, আরো অনেক নারীর জীবন আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের সবার কাছে আমাকে তোমার কাছে বলতে হবে, সবার কথা আমাকে তোমার কাছে বলতে হবে, নইলে আমি তোমার দিকে যাওয়ার শক্তি এবং নির্ভরতা অর্জন করতে পারবো না। আগেই বলেছি কতটা কঠিন, খুবই কঠিন। পাঁজরে পাঁজরে আঘাত করে অস্তিত্বের ভেতর থেকে নিমজ্জিত নারীদের তুলে আনতে হচ্ছে। প্রিয়তমা আমার, সুন্দরী আমার, তুমি আমাকে এই দুঃসাধ্য দায়িত্ব সম্পাদনের সাহস দিয়েছ, প্রেরণা দিয়েছ। তুমি আমার ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ আছে বলেই আমি অতীতকে আবিষ্কার করতে পারছি। যদি তোমাকে ভালো না বাসতাম, এই কাহিনী কোনোদিন লিখতে পারতাম না। আমি নিজের কাছে নিজে শুদ্ধ হয়ে ওঠার তাগিদেই আমার জীবনের নারীদের কথা বয়ান করে যাচ্ছি। লক্ষ্মী আমার, প্রিয়তমা আমার, আমার জীবন এত বিচিত্র ধরনের নারীর আনাগোনা দেখে আমাকে ঘৃণা করো না। মানুষ একজন মাত্র নারীকেই মনে প্রাণে কামনা করে, আর সেই সম্পূর্ণ নারী জগতে মহামূল্যবান হীরক খণ্ডটির চাইতেও দুর্লভ। তাই খণ্ড খণ্ড নারীকে নিয়েই মানুষকে সন্তুষ্ট থাকার ভান করতে হয়। তোমার মধ্যে একটা অখণ্ড নারী সত্তার সন্ধান আমি পেয়েছি। আমার কেমন জানে আশঙ্কা হয়, এই কাহিনী যখন আমি শেষ করব, তুমি হয়তো এই বিশাল পৃথিবীর কোথাও হারিয়ে যাবে। তবু আমার সুখ, আমার আনন্দ, আমার প্রাণের সমস্ত উত্তাপ কেন্দ্রীভূত করে একটি সম্পূর্ণ নারীকে আমি ভালোবাসতে পেরেছি। জীবনকে ভালোবাসার চাইতে সুখ কিসে আছে? ধন্যবাদ সবাইকে। চলুন নবম পর্ব। প্রিয় সোহিনী, মৃগ নয়না আমার, এবার আমি তোমার কাছে কন্যা সামারোধের কাহিনী বয়ান করতে যাচ্ছি। একটুখানি চমকে উঠছ না? ভাবছ সামারোধের নামের সঙ্গে হঠাৎ করে কন্যা শব্দটি যোগ করলাম কেন? কারণ একটা তো অবশ্যই আছে, সেই কারণ ব্যাখ্যা দাবি করে। সামারোধের সঙ্গে আমার পরিচয় হওয়ার অন্তত 12 বছর আগে তার কুমারী জীবনের অবসান ঘটেছে। আর 8 বছর আগে স্বামীর কাছে একটি পুত্র সন্তান রেখে দাম্পত্য সম্পর্কে ছেদ টেনে বেরিয়ে এসেছে। এই বেরিয়ে আসা জীবনে তার হৃদয়ে স্বল্পকালীন, দীর্ঘকালীন
নানা অগ্নুৎপাতের সংবাদ আমিও বিলক্ষণ জানি। সুন্দরী মহিলাদের নামের সঙ্গে যখন হৃদয় গঠিত অপবাদ যুক্ত হয়, তখন তাদের সৌন্দর্য এবং আকর্ষণ ক্ষমতা অনেক অনেক গুণে বেড়ে যায়। নীতি বাগীশেরা সামারদের জীবনের অতীত বৃত্তান্ত বিশ্লেষণ করে নানান দাগে দাগি হিসেবে তাকে চিহ্নিত করবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি যখন তাকে প্রথম দেখি, আমার মনে হয়েছিল সৃষ্টির প্রথম নারীর সান্নিধ্যে এসে দণ্ডায়মান হয়েছে। এই অপূর্ব সৌন্দর্যময়ী আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। তার একটি কটাক্ষে আমি মানব সমাজের বিধিবিধান লঙ্ঘন করতে পারি। সামারককে প্রথমবার দর্শন করার পর আমার যে অনুভূতি হয়েছিল প্রকাশ করার জন্য আমাকে কবির শরণাপন্ন হতে হচ্ছে। কবিরা ভালো মানুষ। আমরা অনেক সময় মনের ভিতর ঘাই মারা অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাইনি। কবিরা আমাদের মতো অক্ষম মানুষদের কথা চিন্তা করে আগেভাগে সেসব সুন্দরভাবে প্রকাশ করে রেখেছেন। প্রয়োজনীয় মুহূর্তে রেডিমেড জামা কাপড়ের মতো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সামারককে প্রথম দেখার পর আমার মনে এই পংক্তিগুলো বিদ্যুতের মতো চমক দিয়ে জেগে উঠল। ষষ্ঠ দিন শ্রম অন্তে প্রভু অপূর্ব বিস্ময় ভরে করে উচ্চারণ, পরবর্তী সৃষ্টি হবে দিব্য অনুপম। তখনই ডাগর আঁখি মেলেছে নন্দিনী, মরি মরি দৃষ্টি হেরি আপন অন্তর তলে বিধাতাও উঠেছে শিখরি। সেই সৌন্দর্য দেখার পর স্বয়ং স্রষ্টা মহাশয়কে নিজের হৃদয় গভীরে শিউরে উঠতে হয়। সেই একই স্বর্গজাত সৌন্দর্যের প্রতি তাজিমের নিদর্শন স্বরূপ সামারদের নামের সঙ্গে কন্যা শব্দটি যোগ করলাম। প্রিয় সোহিনী, এই কন্যা শব্দটি যোগ করে আমি মস্ত বিপাকে পড়ে গেলাম। তুমি প্রশ্ন করবে, যে মহিলা স্বামী পুত্র ছেড়ে বেরিয়ে আসে, যেখানে সেখানে হৃদয়ের অগ্নুৎপাত ঘটায়, তার কন্যাত্ব বহাল থাকে কেমন করে? আমি তর্ক করার মানুষ নই, তবু পেঁচালো বিতর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় তাই সময় থাকতে বলে রাখতে চাই, কোনো নারী আছে যারা সবসময় কন্যাত্ব রক্ষা করে চলতে পারে। সন্তান জন্ম দিলে বা পুরুষ বদলালে তাদের কন্যা জীবনের অবসান ঘটে না। প্রিয় সোহিনী, আমি ধরে নিচ্ছি সামারক সম্বন্ধে তোমার মনে একটি সহানুভূতির ভাব সৃষ্টি হয়েছে, সুতরাং আমি নির্বিবাদে তার কাহিনীটা তোমার কাছে প্রকাশ করতে পারি। সুন্দরের প্রতি সহানুভূতি জিনিসটা একটি খারাপ দিক আছে, ইচ্ছে করলেও তাকে খারাপভাবে আঁকা সম্ভব হয় না। তাই সামারক আসলে যা ছিল আর আমি যা বয়ান করছি তার মধ্যে একটা হেরফের থেকেই যাচ্ছে। কন্যা সামারকের সঙ্গে কিভাবে পরিচয় ঘটলো সেই ঘটনাটি আমি তোমার কাছে তুলে ধরতে চাই। ঘটনা বললে সুবিচার করা হবে না, পেছনে একটা ইতিহাস আছে, সেটা বিবৃত করছি। একদিন বিকেলবেলা হোস্টেলে ঘুম থেকে উঠে স্তব্ধ হয়ে বসে আছি। ঘুমের মধ্যে আমি মাকে স্বপ্নে দেখলাম। 3 মাস আগে মা মারা গেছেন। আমি তার একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর সময় আমি তার কাছে ছিলাম না। মৃত্যুর পর এই প্রথমবার তাকে স্বপ্ন দেখলাম। পুরো স্বপ্নটা অস্পষ্ট এবং ঝাপসা। বারবার একাগ্র মনোযোগে স্বপ্নটা জীবিত করার চেষ্টা করছি। এই সময় দরজা কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি ইংরেজি বিভাগের পিয়ন বাটুল। এই লম্বা লিকলিকে চেহারার তরুণটির নাম বাটুল কেন আমি বলতে পারবো না। যাই হোক, সে আমাকে সালাম করার পর জানালো বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে সালাম দিয়েছেন। অতএব আমাকে পাজামা পাঞ্জাবি পরে পায়ে স্যান্ডেল গলিয়ে আর্ট বিল্ডিং এর দোতলায় সালামের তত্ত্ব নিতে ছুটতে হলো। আমি দরজা ঠেলে বিভাগীয় চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলামের অফিস ঘরে প্রবেশ করলাম। কারেন্ট নেই, পাখা চলছে না, বেশ গরম। ডক্টর চৌধুরী জামার বোতাম খুলে ফেলেছেন। তার বুকে লম্বা লম্বা লোমালো দেখা যাচ্ছে। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপর ছড়ানো বই পুস্তক তিনি কিছু একটা লিখছিলেন। আমাকে দেখে এসে উঠতে চেষ্টা করলেন। ডক্টর চৌধুরীকে হাসতে দেখলে আমার একটা কথা মনে হয়, ভদ্রলোক ওই হাসিটা যেন দোকান থেকে কিনে এনেছেন। এমনিতে কৃষ্ণকান্তি যেমন গাম্ভীর্য অবলম্বন করেন বেশ মানিয়ে যায়, কিন্তু তিনি যখন বড় দাঁতগুলো দেখিয়ে এক ধরনের যান্ত্রিক শব্দ তুলে হেসে ওঠেন, সেটাই আমার কাছে ভয়ঙ্কর বিদ্যুটে মনে হয়। আমার ভাগ্য ভালো বলতে হবে, হাসিটা অল্পের মধ্যেই তার প্রসারিত মুখ গহ্বরের ভেতরে
কোথাও উদাও হয়ে গেল। তিনি একটু তোয়াজ করেই বললেন, বসো জাহিদ, পকেটে সিগারেট থাকলে খেতে পারো, কোনো রকম সংকোচ করার প্রয়োজন নেই। আমি বাটুলকে চা আনতে বলেছি, আর 5-6টা লাইন লিখলেই হাতের লেখাটা শেষ হয়ে যাবে। আমি সিগারেট ধরালাম। তিনি লেখা শেষ করছেন, এর মধ্যে বাটুল চা নিয়ে গেল। হাতের লেখা কাগজের স্লিপগুলো পিন দিয়ে গেঁথে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখলেন। ততক্ষণে পাখা চলতে আরম্ভ করেছে। তিনি গ্লাস থেকে পানি খেয়ে মন্তব্য করলেন, বাঁচা গেল, আজ সারাদিন যা গরম পড়েছে। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তোমার চেয়ারটা একটু এদিকে নিয়ে এসো। আমি চেয়ারটা তার মুখোমুখি নিয়ে গেলাম। চা খাওয়া শেষ হলে তিনি জামার কুটির চশমার কাঁচ দুটো মুছে আমার দিকে ভালো করে তাকালেন। তারপর বললেন, তোমাকে একটা দুঃখের কথা বলতে ডেকে এনেছি। আমার শরীরে একটা আনন্দের লহরি খেলে গেল। তাহলে তিনি আমাকে তার ব্যক্তিগত দুঃখের কথা বলার উপযুক্ত মানুষ ধরে নিয়েছেন। নিজের কাছে আমার মূল্য অনেকখানি বেড়ে গেল। কোনো সুন্দরী মহিলা যদি বলতেন, আমি তোমাকে ভালোবাসি, অতখানি খুশি হয়ে উঠতাম কিনা সন্দেহ। ডক্টর চৌধুরী বুকের ভেতরে নিবিড় যত্নে পুষে রাখা দুঃখের কথাটা শোনার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম। বাটুলকে ডেকে চায়ের খালি কাপ এবং গ্লাস নিয়ে যেতে বললেন। তারপর আমার দিকে তাকালেন, শোনো, তোমার গুরু আবুল হাসনাত সাহেবকে থামাও। তিনি আমাদের ডিপার্টমেন্টকে নষ্ট করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। তার কথা শুনে আমি তো 7 হাত জলে পড়ে গেলাম। আবুল হাসনাত বুড়ো মানুষ, বেশ কিছুদিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রিটায়ার্ড করেছেন। চিরকুমার, রান্নাবান্না, বাজার, দাবা এবং বই নিয়ে সময় কাটান। কারোর সাথে পাশে থাকেন না। তিনি কি করে ইংরেজি ডিপার্টমেন্টকে নষ্ট করবেন? ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অভিযোগটা আমার কাছে হেয়ালির মতো শোনালো। সত্যি সত্যিই বলছি, এরকম একটা কথা তার মুখ থেকে শুনবো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ডক্টর চৌধুরীর কথার মধ্যে উত্তাপ ছিল, ঝাঁজ ছিল। দেখতে পেলাম তার কালো মুখমণ্ডলটা লাল হয়ে উঠতে আরম্ভ করেছে। আমি বুঝতেই পারছিলাম না তিনি আবুল হাসনাত সাহেবের উপর অতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন কেন। অবশেষে ডক্টর চৌধুরী আমার কাছে তার ক্ষোভ, দুঃখ এবং মনোকষ্টের আসল কারণটা খুলে বললেন। এই ঢাকা শহরে বীণা চ্যাটার্জির মতো এক সুন্দরী মহিলা এসেছে এবং এসেই মহিলা আবুল হাসনাত সাহেবের ঘাড়ের উপর চেপে বসেছে। আবুল হাসনাত সাহেব সেই সন্দেহজনক চরিত্রের মহিলাটিকে ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চাপিয়ে দিতে চাইছে। ভাইস চ্যান্সেলর আবুল হাসনাতের আপন মানুষ, চেষ্টা করেও কোনোভাবে ঠেকাতে পারছেন না। যদি একবার এই মহিলা ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি একটুখানি ভাবনায় পড়ে গেলাম। বীণা চ্যাটার্জি সম্পর্কে আমি জানতাম। এই মহিলার আদি নিবাস কলকাতায়। এখন আমেরিকা, বিলাত না ফ্রান্স কোথায় থাকেন সঠিক কেউ বলতে পারে না। মহিলার খেয়াল চেপেছিল, তাই সদ্য স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। চেষ্টা চরিত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কপালে ভাইফোঁটা পরিয়ে দিয়েছিলেন। এই দৃশ্যটি টিভিতে দেখানো হয়েছিল। 2 দিন পরেই রয়টার একটি সংবাদ প্রকাশ করে সবাইকে জানিয়ে দেয়, বীণা চ্যাটার্জি আসলে একজন আন্তর্জাতিক পতিতা। তাই নিয়ে একটা মস্ত কেলেঙ্কারি হয়েছিল। একজন সুন্দরী পতিতা কি করে প্রধানমন্ত্রী অবধি পৌঁছাতে পারে, একটা দৈনিক প্রশ্ন তুলেছিল। কিন্তু একজন সুন্দরীর গতিবিধি কতদূর বিস্তৃত হতে পারে সে ব্যাপারে সেই দৈনিকের কলাম লেখক ভদ্রলোকের কোনো ধারণা ছিল না। আমি অত্যন্ত কুণ্ঠিত স্বরে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীকে বললাম, বীণা চ্যাটার্জির সঙ্গে ওই মহিলার মিল থাকতে পারে, কিন্তু আবুল হাসনাত সাহেবের সঙ্গে তার কি সম্পর্ক? কি সম্পর্ক এখনো বুঝতে পারলে না? তিনি চোখ ছোট করে একটা ইঙ্গিত করলেন। কি সম্পর্ক যদি এখনো বুঝতে না পারো, তাহলে তুমি মায়ের পেটে আছো, বুঝলে? মেয়ে মানুষ, তাও আবার যদি সুন্দরী হয়, তার ফাঁদ থেকে আর কার রক্ষে নেই। তোমার গুরু ওই মেয়েটার পাল্লায় পড়ে সব ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন। ঠেকাও। এখনো যদি ঠেকাতে না পারো, সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমি বললাম, স্যার, আপনার কথা যদি সত্যিও হয়, আমি কি করতে পারি? তিনি পেপার ওয়েটটা তুলে নিয়ে টেবিলে ধুম করে রাখলেন। তোমার চারদিকে বলে বেড়াচ্ছ মুক্তিযুদ্ধ করেছ। যদি এত বড় অন্যায় আটকাতে না পারো, তাহলে মুক্তিযুদ্ধ যে করেছ আমরা কি করে সেটা বিশ্বাস করব?
স্পষ্টত বিরক্ত হয়ে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। তার চরিত্রে একটা নতুন দিক দেখতে পেলাম। আবুল হাসনাত সাহেব একজন মহিলার সৌন্দর্য অভিভূত হয়ে তাকে ইংরেজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর চাকরি দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন, কথাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে হেঁটে আমি শাহবাগের দিকে যাচ্ছিলাম। আমার মনে নানা রকম চিন্তা ঝিলিক দিচ্ছিল। এক সময় ভাবতে আরম্ভ করলাম, আবুল হাসনাত সাহেব যদি সত্যি সত্যি সুন্দরী এক মহিলার প্রেমে পড়েও থাকেন, তাতে দোষের কি আছে? তার বয়স সবে 60 পেরিয়েছে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 89 বছর বয়সে 19 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আবুল হাসনাত সাহেবকে সারা জীবন নারী সঙ্গ বর্জিত অবস্থায় কাটিয়ে কেন অন্যের প্রত্যাশা পূরণ করতে হবে? ব্যাপারটা চিন্তা করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। নিজে নিজেই হাততালি দিয়ে উঠলাম। আবুল হাসনাত স্যার যদি হুট করে একটি সুন্দরী মহিলাকে বিয়েও করে ফেলেন, বেশ হয়, নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। যুক্তি দিয়ে বিচার করে দেখলে অনেক কিছুই তো সম্ভব মনে হয়। বাস্তবে কি সব তেমনই ঘটে? ডক্টর শরীফুল ইসলামের কথাগুলো কতদূর সত্যি পরখ করে দেখার একটা ইচ্ছে আমার মনে তীব্র হয়ে উঠল। আমি সরাসরি শাহবাগ থেকে রিক্সা চেপে টিচার্স ক্লাবে চলে এলাম। ক্লাবের লাউঞ্জে ঢুকে দেখে আবুল হাসনাত সাহেব দৈনিক বাংলার সালেহ চৌধুরীর সঙ্গে দাবা খেলছেন। আমি সেখানে গিয়ে বসলাম। তারা দুজন খেলায় এমনভাবে বিভোর ছিল, আমি পাশে বসেছি, কারো চোখে পড়েনি। দান শেষ হওয়ার পরে সালেহ চৌধুরী আমাকে জিজ্ঞেস করলেন, কখন এসেছো? আবুল হাসনাত সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী জাহির হাসান, কি খবর? তিনি আমাকে কেন মৌলভী সম্বোধন করেন তার কারণ আমি কোনোদিন নির্ণয় করতে পারিনি। হাতের ইশারায় বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে দাঁড়ালে তিনি বললেন, মৌলভী জাহিদ হাসানকে এক পেয়ালা চা দাও। আর কি খাইবার চায় জিগাইয়া দেখো। খেলা শেষ হতে 10:30 বেজে গেল। আবুল হাসনাত যখন বাড়ির দিকে পথ নিয়েছেন, আমি তাকে অনুসরণ করতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর তিনি আমাকে অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কিছু কইবেন নাকি? আবুল হাসনাত সাহেব সবসময় ঢাকাইয়া ভাষা ব্যবহার করে থাকেন। ঢাকাইয়া ভাষায় যে কোনো ভদ্রলোক পরিপাটি আলাপ করতে পারেন। আবুল হাসনাত সাহেবের কথা না শুনে কেউ সেটা বিশ্বাস করতে পারবে না। আমি বললাম, স্যার, আমি কি আপনার সঙ্গে আপনার বাড়িতে আসতে পারি? তিনি বললেন, কোনো জরুরি কাম আছে নাকি? আমি বললাম, একটু আছে। তিনি বললেন, ঠিক আছে, আইয়েন। তারপর আর কথাবার্তা নিয়ে দুজনে হাঁটতে থাকলাম। বাড়িতে পৌঁছাবার পর তিনি বললেন, আপনি একটু বইয়েন। তিনি পায়জামাটা ছেড়ে লুঙ্গি পরলেন। লুঙ্গিটা নানা জায়গায় ছেঁড়া দেখে আমার অস্বস্তি বোধ হচ্ছিল। তার সেদিকে খেয়াল নেই। পুকুরে টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আইসেন কি আল্লাহ, হেইডা কর। আমার শরীর ঘামতে আরম্ভ করেছে। বারবার চেষ্টা করলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যে কথাগুলো আমাকে ডেকে নিয়ে বলেছিলেন সেভাবে উচ্চারণ করা আমার পক্ষে অসম্ভব। আমি আমতা আমতা করতে আরম্ভ করলাম। আবুল হাসনাত স্যার মোলায়েম একটা ধমক দিয়ে বললেন, কি কখনের আসেন কইয়া ফেলেন। আমি কোন রকম লাজ লজ্জায় মাথা খেয়ে বলতে থাকলাম, আজ বিকেল বেলা ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে হোস্টেল থেকে তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপর বলেছেন, আপনি নাকি ইংরেজি ডিপার্টমেন্টে একজন খারাপ অথচ সুন্দরী মহিলাকে চাকরি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তাছাড়া আরো অনেক খারাপ কথা বলেছেন, সেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আমার কথা শুনতে শুনতে তার মুখ টানা বন্ধ হয়ে গেল। তিনি চশমা জোড়া খুলে টেবিলের উপর রাখলেন। তারপর আমার চোখের উপর চোখের দৃষ্টি নিবদ্ধ করে ইংরেজিতেই বলতে থাকলেন, ওয়েল, I used to know that young man Salman Chaudhuri. For some time we shared same flat in London. Most often the girl Shamarok used to visit Salman and they are very close. তারপর ঢাকাইয়া জবানে বলতে থাকলেন, 4-5 দিন আগে দুইজন এক লগে আমার বাড়িতে আইসা কইল শামারকের নাকি ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি হয়েছে, কিন্তু শরীফ তারে জয়েন করতে দিতেছে না। They requested me to inquire whether Sharif wants her at all in his department. আমি শরীফরে জিগাইলাম, বাবা, মাইয়াডারে তুমি চাকরি দিবা? শরীফ প্লেন জানাইয়া দিল, হে তারে নিব না। This is all. When Salman came again, I told him Sharif does not want her in his department. আমি বললাম, তিনি তো আমাকে অনেক আজে বাজে কথা বলেছেন।
আবুল হাসান সাহেব আমার চোখের উপর চোখ রেখে বললেন, মৌলভী জাহিদ হাসান, I narrated the fact to you. Let Sharif tell whatever he wants. তারপর তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে হুঁকো টানতে আরম্ভ করলেন। সেই দিনই ডক্টর শরীফুল ইসলামের প্রতি আমার খারাপ মনোভাব জন্ম নিল। মুখ দিয়ে তেতো ঢেকুর উঠতে থাকলো। আমি যখন চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি, আবুল হাসান সাহেব বললেন, অত রাইতে খাবার পাইবেন না, খাইয়ে যাইবেন। প্রতিটি ঘটনার এক একটা মর্মবেগ থাকে। যখন ঘটতে আরম্ভ করে এক জায়গায় স্থির থাকে না, অনেক দূর গড়িয়ে যায়। কন্যা আমার ওদের সঙ্গে আমিও জড়িয়ে গেলাম। আবুল হাসান সাহেবের সঙ্গে কথা বলা 3-4 দিন পর আমি বাংলা একাডেমিতে গিয়েছিলাম। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। সে উপলক্ষে বন্ধু বান্ধবের কাছ থেকে চাঁদা উঠাচ্ছিলাম। আসলে কেউ স্বেচ্ছায় চাঁদা দিতে চাইছিল না, বলতে গেলে টাকাটা আমি কেড়েই নিচ্ছিলাম। সুইং ডোর ঠেলে ইব্রাহিম সাহেবের ঘরে ঢুকে দেখে একজন অনিন্দ সুন্দরী বসে রয়েছে। পরনে শিপনের শাড়ি। বয়স কত হবে? 30-35, এমনকি 40ও স্পর্শ করতে পারে। এ ধরনের মহিলার বয়স নিয়ে কেউ চিন্তা করে না। প্রথমে চোখে পড়লো তার বড় বড় চোখ। চোখের কোটরের ভিতর মনে দুটো থরথর করে কাঁপছে। সামান্য পানিতে পুঁটি মাছ চলাচল করলে পানি যেমন আস্তে আস্তে কাঁপতে থাকে, তেমনি তার চোখের ভিতর থেকে এক ধরনের কম্পন অনবরত বেরিয়ে আসছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি চলে আসবো কিনা চিন্তা করছিলাম। টেবিলের ওপর প্রান্ত থেকে ইব্রাহিম সাহেব কথা বলে উঠলেন, জাহিদ ভাই, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আসুন আপনাকে একসঙ্গে পরিচয় করিয়ে দিই। তারপর তিনি একজন জনপ্রিয় গায়িকার নাম উল্লেখ করলেন, করে বললেন, এই মহিলা তার ছোট বোন, নাম মিস। আর ইব্রাহিম সাহেবকে তার মুখের কথা শেষ করতে দিলেন না। তিনি খুশি উঠলেন, আপনি আমাকে বোনের নামে পরিচয় করিয়ে দেবেন কেন? আমার নিজেরও একটা নাম আছে, বসুন ভাই। আমার নাম সামারক। আমি প্রতিটি বর্ণ আলাদা করে উচ্চারণ করলাম, সামারক। ছোটবেলায় শোনা একটা পুঁথির কয়েকটা চরণ মনে পড়ে গেল। আহা কন্যা সামারক, নানান মতে দিলা দুঃখ, আসিলাম বিয়ার কাজে, ঘরে যাইব কন্যা যে। মুখে জিজ্ঞাসিলে কি দিব উত্তর? আমি চেয়ারে বসতে বসতে বললাম, আমি আপনাকেই খুঁজছি। ভদ্রমহিলার সেই বিশাল চোখের তারা কেঁপে উঠল। তিনি মাথাটা একপাশে এমন সুন্দরভাবে হেলালেন, দেখে আমার মনে হলো পৃথিবীতে বসন্ত ঋতুর আবির্ভাব ঘটেছে, অথবা সমুদ্রের জোয়ারে পূর্ণিমার ছায়া পড়েছে। তিনি আমাকে বললেন, বলুন কি কারণে আপনি আমাকে খুঁজছেন? আমি চাঁদার রসিদ বইটা তার সামনে গিয়ে ধরে বললাম, আমাদের অনুষ্ঠানের জন্য আপনাকে 500 টাকা চাঁদা দিতে হবে। ভদ্র মহিলা অপেক্ষাকৃত ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আমার চাকরি নেই, বাকরি নেই, বেকার মানুষ, অত টাকা আমি কেমন করে পাবো? আমি বললাম, আপনি অনেক টাকা রোজগার করেন, আমি শুনেছি। কে বলেছে? আমি বললাম, ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে বলেছেন আপনার হাতে অনেক টাকা। আমার শেষের কথাটা শুনে মহিলা হুহু করে কেঁদে ফেললেন। কান্না জোড়া কণ্ঠে তিনি বললেন, ডক্টর শরীফুল ইসলাম আমাকে চাকরিতে জয়েন করতে দিচ্ছেন না, আর ওদিকে প্রচার করছেন আমার হাতে অনেক টাকা। তার 2 চোখ থেকে ফোঁটা ফোঁটা জল নেমে সুন্দর গাল দুটো ভিজিয়ে দিয়ে গেল। ফোঁটা গোলাপের পাপড়ির উপর স্থির শিশির বিন্দুর মতো দেখাচ্ছিল চোখের জলের ওই সেই ফোঁটাটাকে। আমার যদি ক্ষমতা থাকতো, অশ্রুবিন্দুগুলোকে কোনোরকম উঠে নিয়ে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখতাম। আরো 500 টাকা আমাকে চাঁদা উঠাতে হবে। সুন্দরী চাঁদপানা মুখের দিকে তাকে মনে মনে কাব্য রচনা করলে সে টাকা আমার হাতে আসবে না। টাকা যদি তুলতে না পারে, আগামীকালের অনুষ্ঠান বন্ধ থাকবে। অগত্যা উঠতে হলো। ভদ্র মহিলাকে সান্ত্বনার কোনো বাক্য না বলে আমি গোয়ানের মতো ইব্রাহিম সাহেবের ঘর থেকে বেরিয়ে এলাম। দুপুরে টানো রোদে পুড়ে ক্লান্ত বিরক্ত হয়ে হোস্টেলে ফিরলাম। চাঁদা উঠানোর চাইতে শহরের পুকুর দাঁড়িয়ে বেড়ানোর পেশা হিসাবে অনেক ভালো কথা হাড়ে হাড়ে অনুভব করছি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শরীর দিয়ে ছড়িয়ে দিয়ে দেখি চোখে কিছুতেই ঘুম আসছে না। কন্যা সামারকের পুরো চেহারাটা বারবার মানুষ দৃষ্টির সামনে ভেসে উঠছিল। তার শরীরের রূপ আমার মনের ভেতরে জ্যোৎস্নার মতো জ্বলছে। তার পদ্ম পলাশ দুটো চোখ, চোখের বুড়ো, আলতোভাবে কোলের উপর রাখা দুধে আলতা রঙের 2টা হাত সঞ্চালনের ভঙ্গিমা আমার মনে ঘুরে ঘুরে বারবার জেগে উঠছিল। কোমর অব্দি নেমে আসা ঢেউ খেলানো কালো চুলের রাশি, তাতে মাঝে মাঝে রূপলি আভাস। অবাক হয়ে ভাবছি, এত অল্প সময়ের মধ্যে আমি এত কিছু দেখে ফেললাম কেমন করে। ফোঁটা গোলাপের পাপড়ির উপর স্থির হয়ে থাকা শিশির বিন্দুর মতো অশ্রু বিন্দুগুলো আমার মানসপটে অনপনেয়
ছাপ রেখে গেছে। একটা অপরাধবোধের পীড়নে আমার শরীর অসম্ভব রকম ভারী হয়ে উঠছিল। মহিলার সঙ্গে আমি নিষ্ঠুর ব্যবহার করেছি। আমার কিছু একটা করা দরকার। বিছানা থেকে তড়াৎ করে উঠে জামা কাপড় পরলাম। তারপর ডক্টর শরীফুল ইসলামের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিনি অফিসেই ছিলেন। আমাকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। বুঝতে বাকি রইল না তিনি বিরক্ত হয়েছেন। কোনো ভূমিকা না করে আমি বললাম, স্যার, আপনি যে মহিলার ব্যাপারে কথা বলেছিলেন তাই নিয়ে আমি আবুল হাসান সাহেবের সঙ্গে কথা বলেছি। আজ সকালবেলা বাংলা একাডেমিতে সেই ভদ্রমহিলার সঙ্গেও আমার কথা হয়েছে। আমি সে বিষয়ে আপনার সঙ্গে 2-4 মিনিট কথা বলতে চাই। তিনি কি একটা লিখছিলেন। কাগজ থেকে মুখ তার না তুলেই বললেন, এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। তার হুকুম শুনে আমার মাথার রক্ত চড়ে গেল। আমার ইচ্ছে হচ্ছিল টেবিল থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে চুলের মাঝখানে যেখানে তার স্মৃতি সেখানটায় সজোরে একটা আঘাত করে রক্ত বের করে আনে। আমার মাথাটা ঠিক মতো কাজ করেছিল, নইলে অন্যরকম কিছু একটা ঘটে যেত। এই ধরনের কিছু একটা অঘটন যদি ঘটিয়ে ফেলি, সব অধ্যাপক সাহেবদের সবাই মিলে আমাকে জেলখানা অথবা পাগলাগারের দুটোর একটাতে পাঠাবেন। রাগে অপমানে আমার নিজের শরীর কামড়াতে ইচ্ছে করছিল। এই ভদ্রলোককে আমার ঘর থেকে তার অফিস ডেকে এনে তার লেঠেল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আজ যখন আমি তার কাছে গিয়ে সরাসরি বিষয়টা সম্বন্ধে জিজ্ঞেস করেছি, তিনি আমাদেরকে দৃষ্টিপাত না করে বলে দিলেন, আমার অফিস থেকে বেরিয়ে যাও। মুশকিলের ব্যাপার হলো, আমি তাকে পেটাতে পারছি না, শালা বাঞ্চোদ বলে গাল দিতে পারছি না, অথচ অপমানটাও হজম করতে কষ্ট হচ্ছে খুব তাড়াতাড়ি ডানে বায়ে না তাকিয়ে হোস্টেলে ফিরে গিয়ে একখানা চিঠি লিখে বসলাম। তার বয়ান এরকম, জনাব, আমাদের এই যুগে এই দেশে মানুষে মানুষের সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক 1 বছর 1 মাস এমনকি 1 সপ্তাহ স্থায়ী হয় না। কেননা মর্যাদা বিনাশকারী শক্তিগুলো সমাজের শরীরের মধ্যেই ওত পেতে রয়েছে। এই পরিস্থিতিতেও আপনার সঙ্গে অনন্য 8 বছর আমি কাজ করেছি। আমার চরিত্রের মধ্যে কোনো শক্তি ছিল এ দাবি আমি করব না। আপনি যে দয়া করে আমাকে আপনার সঙ্গে কাজ করতে সম্মতি দিয়েছেন সেটা নিঃসন্দেহে আপনার মহানুভবতার পরিচয়। এই সমস্ত কথা স্মরণে রেখে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে কথাটা আপনি আমাকে ঘর থেকে লোক পাঠিয়ে ডেকে নিয়ে জিজ্ঞেস করতে পারেন, সে একই বিষয়ে আপনার ঘরে গিয়ে জিজ্ঞেস করলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আমি আশা করছি আপনি একটা জবাব দেবেন, নইলে আমার পদ্ধতিতে আপনার এই আচরণের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে তুচ্ছ মনে করলেও নিজের কাছে আমার একটা মূল্য আছে। চিঠিটা লিখে একটা খামে বললাম, উপরে নাম লিখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী। পকেটে চিঠিটা নিয়ে আবার ইংরেজি ডিপার্টমেন্টে ফিরে এলাম। দেখি বাইরে বাটুল বসে বসে ঢুলছে। তাকে ভালো করে জাগিয়ে চিঠিটা দিলাম। বললাম, তোমার সাহেবকে দেবে এবং সন্ধ্যার আগে একটা জবাব নিয়ে আসবে। মনে থাকে যেন আমি ঘরেই আছি। আমার ধারণা ছিল আমার চিঠি পাঠ করে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠবেন এবং আমাকে কি করে বিপদে ফেলা যায় তার উপায় উদ্ভাবনের জন্য ব্যস্ত হয়ে উঠবেন। ওমা, সন্ধ্যের একটু আগে দেখি সত্যি সত্যি বাটুল আমার চিঠির জবাব নিয়ে এসেছে। খামটা ছিঁড়ে বয়ানটা পাঠ করলাম। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী লিখেছেন, জাহিদ, আমি সত্যিই দুঃখিত। নানা কারণে মন খারাপ ছিল, কিছু মনে করো না। হঠাৎ করে কিছু একটা করে বসবে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। শেষ কথা, তোমাকে বলতে চাই যে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির মধ্যে অনেক ফারাক। সেটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। চিঠিটা পাঠ করে আমার রাগ কিছু পরিমাণে প্রশমিত হলো। সে সন্ধ্যায় কোথাও গেলাম না। হোস্টেলের সামনের লনে বসে কন্যার সামারকের কথা চিন্তা করে কাটিয়ে দিলাম। তারপর সন্ধ্যাবেলা ডক্টর মাসুদের বাড়িতে আমার খাওয়ার নিমন্ত্রণ ছিল। বেগম মাসুদ অত্যন্ত স্নেহশীলা। আমার মায়ের মৃত্যুর পর অনেকবার বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে খাইয়েছে। তিনি রাঁধেন ও চমৎকার। এই ভদ্রমহিলার বাড়ি থেকে যখনই খাওয়ার নিমন্ত্রণ আসে আমি মনে মনে ভীষণ উল্লসিত হয়ে উঠি। খাওয়ার লোকটা তত না যতটা তার নীরব মমতার আকর্ষণ। সেদিন সন্ধ্যায় ডক্টর মাসুদের বাড়ির দরজা বেল টিপতে তিনি স্বয়ং দরজা খুলে দিলেন। কোন রকম ভূমিকা না করে বললেন, জাহিদ মিয়া, আবার তুমি একটা দুর্ঘটনার জন্ম দিয়েছো। কোথায়, কখন, কি করে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে বসলাম। বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তার দিকে তাকালাম। তিনি আমার মনোভাব খানিকটা আঁচ করে নিজে বললেন, তুমি 2-3 দিন আগে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে গিয়ে সামারককে চাকরি দিতে হবে এই মর্মে নাকি ধমক দিয়েছ। তিনি তোমাকে তার অফিস থেকে বের করে দিলে আবার চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছ। তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম।
জানতে চাইলাম এ কথা আপনাকে কে বলেছে। ডক্টর মাসুদ জানালেন, আজকের মর্নিং ওয়াকের সময় ডক্টর চৌধুরী নিজে তাকে এই কথা বলেছেন। তখন আমি বাধ্য হয়ে তার কাছে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে কি বিকেলবেলা কিভাবে ঘর থেকে ডেকে নিয়ে আবুল হাসান সাহেবের কুকীর্তির কথা বয়ান করলেন সবকিছু জানালাম। আর বললাম কথাটা আমি হাসনাত সাহেবের কাছে উত্থাপন করেছিলাম। হাসনাত সাহেব কি জবাব দিয়েছেন সেটা প্রকাশ করলাম। গতকাল বাংলা একাডেমিতে চাঁদা তুলতে গিয়ে কোনো পরিস্থিতিতে কন্যা সামারকের সঙ্গে আমার পরিচয় হয়েছে কিছু বাদ দিলাম। অবশ্য স্বীকার করলাম আমি ডক্টর শরীফুল ইসলামের অফিসে গিয়ে বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে কিছুই না বলে অফিস থেকে বের করে দিয়েছেন। তারপর আমি হোস্টেলে এসে চিঠি লিখে তার বেয়ারার কাছে পাঠিয়ে রেখে এসেছিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে আমার চিঠির একটা জবাব দিয়েছেন। আমার কথা শেষ হলে ডক্টর মাসুদ কন্যা সামারক সম্পর্কে বলতে আরম্ভ করলেন। তিনি জানালেন সামারকদের বাড়ি যশোর। তার বাবা একজন গোবেচারা ধার্মিক মানুষ। তারা 7 বোন এবং কটি বোন লেখাপড়া অসম্ভব রকম ভালো এবং অপূর্ব সুন্দরী। সামারক করাচিতে লেখাপড়া করেছে। করাচি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে কাজ করত। সেই সময় এক সুদর্শন সিএসপি অফিসারের সঙ্গে তার বিয়ে হয় এবং সামারক একটি পুত্র সন্তানের মাও হয়। কিন্তু বিয়েটা টেকেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর ধরপাকড় করে একটা স্কলারশিপ জোগাড় করে লন্ডনে চলে যায় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে টাইপ শেষ করে। সে সময় সে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সহায়ক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর বিচারপতি আবু সাইদ চৌধুরীর সহায়তায় সে ইংরেজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরিটি পেয়ে যায়। তাকে চাকরি পেতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি, কারণ আবু সাইদ চৌধুরী সাহেব ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। প্রয়োজনীয় যোগ্যতা যখন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোতাহের আহমেদ চৌধুরী প্রাক্তন উপাচার্য এবং দেশের রাষ্ট্রপতির সুপারিশ রক্ষা করা একটা কর্তব্য বলে মনে করলেন। তাকে যখন চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হলো, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী একেবারে কঠিনভাবে বেঁকে বসলেন। তিনি তার ডিপার্টমেন্টের সব শিক্ষক সঙ্গে নিয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে দিলেন, এই মহিলা যদি শিক্ষক হয়ে ডিপার্টমেন্টে আসে তাহলে ডিপার্টমেন্টের সব শিক্ষক একযোগে পদত্যাগ করবে। ডক্টর মাসুদ তাদের কাজের লোক আকবরকে তামাক দিতে বললেন। আকবর তামাক সাজিয়ে দিলে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, শোনো। তারপর একটা মজার কাণ্ড ঘটলো। ভাইস চ্যান্সেলর সাহেবের তো ছুঁচো গেলার অবস্থা। একদিকে তিনি নিয়োগপত্র ইস্যু করেছেন, অন্যদিকে ইংরেজি ডিপার্টমেন্টের সব শিক্ষক মিলে পদত্যাগের হুমকি দিচ্ছেন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার বুদ্ধি সরবরাহ করলেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি অ্যাপ্লিকেশন ফর্ম তন্ন করে গেটে একটা খুঁত আবিষ্কার করলেন। সামারক তালাকপ্রাপ্ত মহিলা, কিন্তু চাকরির দরখাস্তে সে নিজেকে কুমারী বলে উল্লেখ করেছে। এই খুঁটটি ধরা পড়ার পর ভাইস চ্যান্সেলর সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এই মর্মে একখানা চিঠি লিখে জানিয়ে দেওয়া হবে, কেননা প্রার্থী তার নিজের সম্পর্কে সত্য গোপন করেছেন। তাই তার নিয়োগপত্র বাতিল করা হলো। কিন্তু চিঠিটা ইস্যু করার সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বুড়ো আবু আবদুল্লাহ গোলমাল বাঁধিয়ে বসলেন। তিনি যুক্তি দেখিয়ে বললেন, প্রার্থী সত্য গোপন করেছে এই কথা চাকরি নিয়োগপত্র দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন চিন্তা করেন? প্রার্থী সত্য গোপন করে অন্যায় করলে বিশ্ববিদ্যালয়ে যদি সে অপরাধী নিয়োগপত্র বাতিল করে বসে তাহলে তার চাইতে বড় অন্যায় করা হবে। আবু আবদুল্লাহ সাহেব এক কথার মানুষ। তিনি ভেবেচিন্তে যা স্থির করেন তার থেকে এক চুল টলানো একরকম অসম্ভব। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে সবার শরীর থেকে যখন কালো গাম দরদর করে ঝরছিল, আবারও মুশকিল আহসানের ভূমিকা গ্রহণ করলেন রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি সবাইকে পরামর্শ দিলেন, আপনারা আবদুল্লাহ সাহেবের বড় জামাই আজিজুল হাকিম সাহেবের কাছে যান। তিনি আমার ক্লাস ফ্রেন্ড। আমি একটা চিঠি দিয়ে দিচ্ছি। আজিজুল হাকিম সাহেব যদি আবদুল্লাহ সাহেবকে বোঝাতে রাজি হন, বিশ্ববিদ্যালয়ের মহিলার চাকরি হলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলতে কিছু থাকবে না। তাদের নৈতিক চরিত্র সুরক্ষার স্বার্থেই তাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আসতে দেয়া উচিত হবে না। আবু আবদুল্লাহ সাহেব ভীষণ পিউরিটান স্বভাবের মানুষ। কোন রকম স্থলন পতন তিনি এক ধরনের একেবারে বরদাস্ত করতে পারেন না। রেজিস্ট্রার সাহেব আশ্বাস দিলেন, আপনারা হাকিম সাহেবের কাছে যান, কাজ হবে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যখন আজিজুল হাকিম সাহেবের মাধ্যমে আবু আবদুল্লাহকে সবিস্তারিত বললেন এবং বোঝালেন, তখন আবু আবদুল্লাহ সাহেব অন্য সবার সঙ্গে একমত হয়ে জানিয়ে দিলেন, অবিলম্বেই ভদ্রমহিলাকে জ্ঞাত করা হোক। সত্য গোপন করার জন্য আপনার নিয়োগপত্র বাতিল করা হলো। ডক্টর মাসুদ জানালেন, তোমাকে যখন ডক্টর চৌধুরী ডেকে নিয়েছিলেন তখন আবু আবদুল্লাহ সাহেবের মতামতটা পাওয়া যায়নি। তোমাকে যেদিন অফিস থেকে বের করে দিলেন সেদিন নিয়োগপত্র বাতিলে
চিঠিটা ইস্যু করা হয়ে গেছে। ডাক্তার মাহমুদ তার দীর্ঘ বক্তব্য যখন শেষ করলেন, আমার মনে হতে থাকলো আমি একটা উল্লুক। কত কম জেনে আমি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি। নিজের গালে নিজেকে চড় মারতে ইচ্ছে হলো। সবাই যতটা বিসর্জন, আমি তার বিন্দু বিসর্গ জানি না কেন। আমার কপালে অনেক দুঃখ আছে। সবকিছু আমি সবার শেষে জানতে পারি। আমি আমার মায়ের গর্ভ থেকে সবার শেষে জন্ম নিয়েছি। পরিবারের আর্থিক সম্মতি ফুরিয়ে যাবার পর দুর্গতির বোঝা হয়ে বেড়াবার জন্যই যেন আমার জন্ম হয়েছে। আমার অজান্তে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমরা খেতে বসলাম। বেগম মাসুদের মাংস রান্না বরাবরের মতোই চমৎকার হয়েছে। অনেক দিন এমন ভালো খাবার খাইনি। বলতে গেলে গোগ্রাসে গেলেছিলাম, আর পেটে খিদেও ছিল খুব। ডক্টর মাসুদ তার দুর্বল দাঁতে হাড় চিবানোর চেষ্টা করে ব্যর্থ হলেন এবং সেই ব্যর্থতা চাপা দেওয়ার জন্য ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে আমার লেখা চিঠিটার কথা উত্থাপন করলেন। তাহলে তুমি ডক্টর চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছ? আমি বললাম, স্যার, কথাটা ঠিক নয়, বরং তিনিই আমার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। তিনি দুধের বাড়িতে চুমুক দিতে দিতে বললেন, কার কথা বিশ্বাস করব, তোমার না ডক্টর চৌধুরী? আমি বললাম, কার কথা বিশ্বাস করবেন সে আপনার মর্জি। আপনি যদি দেখতে চান তাহলে চিঠিটা দেখাতে পারি। তিনি হেসে বললেন, তুমি তো একজন রিসার্চ স্কলার, আর ডক্টর চৌধুরী একজন পুরোদস্ত প্রফেসর। আমাকে ডক্টর চৌধুরীর কথাই বিশ্বাস করতে হবে। কথাটা শুনে আমার সারা শরীরে আগুন লেগে গেল। আমি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলাম, সত্যি বলার একচেটিয়া অধিকার কি শুধু প্রফেসরদের? রিসার্চ স্কলাররা কি সত্যি বলতে পারে না? তিনি বললেন, তোমার তো কথার জবাব আমি দিতে পারবো না। একজন প্রফেসর এবং একজন রিসার্চ স্কলার একই বিষয়ে যখন কথা বলেন, আমি প্রফেসরের কথাকে সত্যি বলে ধরে নেব, যেহেতু আমি নিজে একজন প্রফেসর। তার সত্যাসত্য নির্ণয়ে আশ্চর্য থিওরির কথা শুনে আমি পাতের ভাত শেষ না করে উঠে দাঁড়ালাম। রাগের ছোট সুস্বাদু মাংসের বাটিটা হাতে করে তুলে নিয়ে নিচে ফেলে দিলাম এবং একেবারে পেছন ফিরে না তাকিয়ে হোস্টেলে চলে এলাম। তারপরের দিন কয়েকটা কাজ করে বসলাম। আমার সম্প্রতি প্রকাশিত প্রবন্ধ বইয়ে ডক্টর মাসুদ যে মন্তব্য লিখেছিলেন, জাহিদ হাসানের মতো 5টি মেধাশালী তরুণ পেলে আমি বাংলাদেশ জয় করতে পারি, আমার প্রকাশককে সেটা বাদ দিতে অনুরোধ করলাম। সেদিন সন্ধ্যাবেলা একটা কবিতা পাঠের অনুষ্ঠান ছিল। আমি অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বসলাম, ডক্টর মাসুদ এ পর্যন্ত আমাকে তার লিখিত যে সমস্ত বই পুস্তক উপহার দিয়েছেন সবগুলো 25 পয়সা দানে এই অনুষ্ঠানে বেচে দিতে চাচ্ছি। চলবে। ধন্যবাদ সবাইকে। 10ম পর্ব। প্রিয় সোহিনী, আমার জীবন নিতান্তই দুঃখের, তবু আমি ভাগ্যকে ধন্যবাদ দেব। এই দুঃখের কথাগুলো আমি নিতান্ত সহজভাবে তোমার কাছে প্রকাশ করতে পারছি। তুমি আমার মধ্যে সঞ্চারিত করেছ যে সাহস, আমাকে তা আমার গভীরে ডুব দেওয়ার প্রেরণা জুগিয়েছে। এখন আমার মনে হচ্ছে, যদি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না হতো, আমি কস্মিন কালেও নিজের ভেতরের এই কষ্টকরির কাজে প্রবৃত্ত হতে পারতাম না। তুমি আমার অস্তিত্বের শিয়রে দাঁড়িয়ে আছো, তাই প্রতিদিনের সূর্যোদয় এমন সুন্দর রঙিন প্রতিশ্রুতি মেলে ধরে। প্রতিটি সন্ধ্যা অমৃত লোকের বার্তা বহন করে আমার কাছে হাজির হয়। পাখির গান এমন মধুর লাগে, বাতাসের চলাচলে প্রাণের স্পন্দন ধ্বনিত হয়। পাতার মরমরে কাঠ পাতলে চরাচরের গহন সঙ্গীত একুল ওকুল প্লাবিত করে দোলা দিয়ে বেজে ওঠে। আমার ভেতরটা সুরে বাঁধা তার যন্ত্রের মতো হয়ে উঠছে, যেন একটুখানি স্পর্শ লাগলেই অমনি বেজে উঠতে থাকবে। তুমি আমাকে বাজিয়ে দিয়েছ, জাগিয়ে দিয়েছ। যে ঘনীভূত আনন্দ প্রতিটি লোমকূপে তুমি সঞ্চার করেছ, সেই স্বর্ণজাত অশরীরী প্রেরণার বলে আমার কাহিনী তোমার কাছে চোখের পানিতে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বয়ান করে যাচ্ছি। প্রিয় সোহিনী, এমন অনেক ভাগ্যবান মানুষ আছে কোনো রকমের বিপদ আপদ যাদের একেবারেই স্পর্শ করে না। শহরের নির্ঝঞ্ঝাট রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মতো গোটা জীবন তারা অত্যন্ত মসৃণভাবে কাটিয়ে যায়। কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয় না, বিপদ আপদের মোকাবেলা করতে হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা সময় তারা যেন সিনেমা দেখেই কাবার করে। আমি কোন রাশির জাতক বলতে পারবো না। আমার জীবন ভিন্ন রকম। আমি যেখানেই যাই না কেন, বিপদ আপদ আমাকে অনুসরণ করতেই থাকে। প্রিয় সোহিনী, আমি হলাম গিয়ে সেই ধরনের মানুষ যারা পুকুর পাড়ের লাশ পুকুর পাড়ে কবর না দিয়ে ঘরে বয়ে নিয়ে আসে।
এখন আমি তোমার কাছে কন্যা সামারোক্ষে নিয়ে যে জটিলতায় জড়িয়ে গেলাম সে কথাটা বলবো। কবিতা পাঠের আসরে আমাকে উপহার দেয়া ডক্টর মাসুদের বইগুলো 25 পয়সা দামে বেচে দিলাম, সে কথা তো বলেছি। ক্রেতা পেতে আমার অসুবিধে হয়নি, কারণ ডক্টর মাসুদ অনেকগুলো বই লিখেছেন, তার কোনোটার কলেবরই নেহায়েত তুচ্ছ করার মতো নয়। সবগুলোই টাউস এবং পরীক্ষার পুলসিরাত পার হওয়ার মোক্ষম সহায়। সুতরাং 25 পয়সা দামে তার চাইতেও বেশি দামে কিছু বই কিনে নেওয়ার লোকের অভাব হলো না। আমি তো ডক্টর মাসুদের সত্য নির্ণয়ের অভিনব পদ্ধতির প্রতিবাদ করেই তার উপহার করা বইগুলো বেচে দিলাম। বেচে দিয়ে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করলাম। ডক্টর মাসুদকে যা হোক সুন্দর একটা শিক্ষা দিলাম। তো একজন প্রফেসর মিথ্যা বললেও সত্য মনে করতে হবে, কারণ তিনি নিজে একজন প্রফেসর। তার একজন রিসার্চ স্কলার সত্য বললেও তিনি ধরে নেবেন বিষয়টা আসলে মিথ্যে। ডক্টর মাসুদ আমার শিক্ষক, তাকে আমি প্রকাশ্যে গালাগাল করতে পারিনি, আচমকা তার উপর হামলা করে বসতে পারিনি। অথচ একটা অপমান বোধ আমার ভেতরে দাবানলের মতো জ্বলছিল। কিছু একটা না করে কিছুতেই স্বস্তি বোধ করতে পারছিলাম না। তার উপহার করা বইগুলো স্রেফ 25 পয়সা দামে বেচে দিয়ে আমি অনুভব করতে থাকলাম শিক্ষক হিসেবে তিনি যে স্নেহ মমতা আমাকে দিয়েছেন তার সবকিছু আজ ঝেড়ে ফেলে দিলাম। তারপর কি ঘটলো শুনলে তুমি অবাক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার মহলে উঠে গেল আমি ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিসে ঢুকে তাকে ধমকে দিয়ে বলেছি তিনি যদি কন্যা সামারোক্ষে ডিপার্টমেন্টে আসার পথে কোনো রকমের বাধা দেন তাহলে তার বিপদ হবে। আর আমার ধমকে একটু ভয় না পেয়ে তিনি বেয়ারা দিয়ে আমাকে অফিস থেকে বের করে দিয়েছেন। এ খবর ডক্টর মাসুদের কানে গেল। তিনি আমাকে এরকম কোনো কিছু করা ভালো নয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য বাড়িতে ডেকে নিয়েছিলেন। আমি ডক্টর মাসুদকে অপমান করেছি, তার স্ত্রীকে অপমান করেছি, কাজের লোককে ধরে মেরেছি এবং ডাইনিং টেবিল থেকে ভাত তরকারি তুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছি। দেখতে না দেখতে এসব গল্প 5 কান হয়ে গেল, গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ল। আমি একজন সামান্য রিসার্চ স্কলার। মাসের শেষে মোট 1200 টাকা আদায় করার জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সুপারভাইজার দুজনের দ্বারস্থ হতে হয়। দুজনের একজন যদি সই দিতে রাজি না হন তাহলে স্কলারশিপের টাকা ওঠানো সম্ভব হয় না। এর পরপরই যখন কন্যা সামারক গঠিত সংবাদ ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কানে গেল, তিনি আমার স্কলারশিপ ওঠানোর ফর্মে সই করতে অস্বীকৃতি জানালেন। প্রিয় সোহিনী, চিন্তা করে দেখো কিরকম বিপদের মধ্যে পড়ে গেলাম। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা বলতে যা দাঁড়ায়, আমার অবস্থাও সেরকম হলো। শিক্ষকেরা জাতির বিবেক, এ কথা সত্য বটে। এই বিবেক নামীয় ভদ্রলোকেরা সময় বিশেষে কিরকম নিষ্ঠুর হয়ে উঠতে পারেন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সর্বত্র আমাকে নিয়ে নানা রকম কথা হতে থাকলো। কেউ বললেন আমার সঙ্গে কন্যা সামারকের বিশ্রী রকমের সম্পর্ক রয়েছে, আবার কেউ বললেন না, প্রত্যক্ষভাবে তেমন কোনো সম্পর্ক নেই, তবে কন্যা সামারক ঢাকা শহরে বিনা মূলধনের যে একটি লাভের ব্যবসা ফেদে বসে আছে তার খদ্দের জোগাড় করাই আমার কাজ। নিষিদ্ধ কালীর পরিভাষায় ভেড়া। যে ভদ্রলোক জীবনে কোনোদিন কন্যা সামারককে চোখে দেখেননি তিনিও তাকে নিয়ে কয়েকটি আদি রসাত্মক গল্প না এসে ফেদে বসলেন। আমি শ্রদ্ধেয় শিক্ষকদের মুখ থেকেই শুনলাম কন্যা সামারক অর্ধেক রাত ঢাকা ক্লাবে কাটায়। নব্যধনীদের গাড়িতে প্রায়শই তাকে এখানে ওখানে ঘুরতে দেখা যায়। মাত্রাতিরিক্ত মদ্যপান করলে যেমন তার মুখ দিয়ে অনর্গল অশ্লীল বাক্য নির্গত হয়, তেমনি বস্ত্রের বন্ধন থেকে শরীরটাও আলগা হতে থাকে। এই সমস্ত কথা যত শুনলাম ততই ভয় পেতে আরম্ভ করলাম। কোথায় আটকে গেলাম আমি? অদৃশ্যকে ধিক্কার দিলাম। জেনে শুনে এমন একজন মহিলার সঙ্গে কিভাবে জড়িয়ে গিয়ে এমনি করে প্রত্যেকের বিরাগভাজন হয়ে উঠলাম। কোনো কোনো মানুষের রাশি এমন যে বিপদ তাদের প্রতি আপনি আকৃষ্ট হয়। সুন্দরী সামারকের মূর্তি ধরে একটা মূর্তিমান বিপর্যয় আমার ঘাড়ে চেপে বসলো। আপনা থেকে ডেকে এনে যখন ঘাড়ে বসিয়েছি তখন ভাবতে আরম্ভ করলাম
একমাত্র আমি সামারকের ত্রাণকর্তা। তাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করার পবিত্র ব্রত আমি গ্রহণ করেছি। তার পদ্মফলা সখী যুগল থেকে বেরিয়ে পড়া গোলাপ পাপড়ির উপর শিশির বিন্দুর মতো অশ্রু কণাগুলো দৃষ্টিপটে ক্রমাগত জেগে উঠতে থাকলো। আমরা ঢাকা শহরের একটা সংকীর্ণ বৃত্তের মধ্যে বাস করি। এই বৃত্তের সবাই সবাইকে চেনে, কোনো কথা গোপন থাকে না। এখানে কেউ যদি প্রচন্ড জোরে হ্যাচ্ছ করে তার আওয়াজ সবার কানে এসে লাগে, আবার কেউ যদি অস্বাভাবিকভাবে বায়ু ত্যাগ করে বাতাস তার কটু গন্ধ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে অন্য সবার নাসারন্ধ্রে বয়ে নিয়ে যায়। কন্যা সামারকের ব্যাপারে প্রফেসর সাহেবদের সঙ্গে আমার যে একটা ভজকট বেঁধে গেল সে কথাও সব জায়গায় ছড়িয়ে পড়ল। শিক্ষক সাহেবদের পরিমণ্ডলে আমি ভয়ঙ্কর দুর্নাম আমার রটে গেল। এমনকি অতিরিক্ত মর্যাদা সচেতন কেউ কেউ ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী এবং ডক্টর মাসুদের দিকে আঙুল তুলে বললেন, আপনারা দুজনেই আশকারা দিয়ে দিয়ে এই অসভ্য ছেলেটা কেমন দুঃসাহসী করে তুলেছেন। ডিপার্টমেন্টে একটা নষ্ট মহিলাকে চাকরি দিতে হবে তাই নিয়ে হুমকি ধমক দেয় স্পর্ধারা, কেমন জুজুন ঠেলা। এই আপাত নিরীহ শিক্ষকদের ক্রোধ তেঁতুল কাঠের আগুনের মতো, সহজে নিতে চায় না, নীরবে নিবৃতে জ্বলতে থাকে। পাথরের তলায় হাত পড়লে যেরকম হয় আমারও সেরকম দশা। তবু আমি স্কলারশিপটা ছেড়ে দিয়ে শিক্ষক সাহেবদের আওতা থেকে পালিয়ে যেতে পারছি না। আবার প্রশান্ত মনে গবেষণা কাজেও আত্মনিয়োগ করব তার উপায় নাই। পরিণাম চিন্তা না করে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে বসে আছি। অবশ্য আমাকে উৎসাহ দেওয়ার মানুষের অভাব ছিল না। কন্যা সামারক অত্যন্ত সুন্দরী। এই সময় আমি আবিষ্কার করলাম তার সম্পর্কে আমি যত জানি অন্য লোকেরা তার চেয়ে ঢের বেশি জানে। তারা বলল, ঠিক আছে জাহিদ, তুমি লড়াই চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। সুন্দরী হওয়া কি অপরাধ? একজন ভদ্রমহিলাকে চাকরির নিয়োগপত্র দিয়ে বাতিল করার কি অধিকার আছে বিশ্ববিদ্যালয়ের? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিয়ে ভদ্রমহিলাকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে। একসময় কন্যা সামারকের কানে এইসব রটনার কথা গিয়ে পৌঁছলো। আমি একটা চিঠি পেলাম। চিঠিটা এসেছে হোস্টেলের ঠিকানা এবং লিখেছেন কন্যা সামারক। লিখেছে, প্রিয় জাহিদ, বাংলা একাডেমিতে আপনার কথাবার্তা শুনে আমার মনে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল। পরে বন্ধু বান্ধবদের কাছ থেকে জানতে পারলাম আপনি আমার ব্যাপারে সুপারিশ করতে গিয়ে শক্তিমান মানুষদের কোপ দৃষ্টিতে পড়ে গেছেন। ব্যাপারটা আমাকে ভীষণ ব্যথিত করেছে। আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। বাংলা একাডেমিতে এক ঝলক দেখেছিলাম বটে, কিন্তু তাকে পরিচয় বলা চলে না। সম্পূর্ণ অপরিচিত একজন মহিলার পক্ষে কথা বলতে গিয়ে আপনি যে স্বেচ্ছায় বিপদ ঘাড় নিলেন, আপনার এই মহানুভবতা আমাকে মুগ্ধ এবং বিস্মিত করেছে। আমি আগামী 4 অক্টোবর শুক্রবার সকাল 10টায় আপনার হোস্টেলে এসে ব্যক্তিগতভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা এক আজব সময়ে বসবাস করছি। নিজের স্বার্থের প্রশ্ন না থাকলে কেউ কারোর জন্য সামান্য বাক্য ব্যয় করতেও কুণ্ঠিত হয়। সুতরাং অনুরোধ করছি শুক্রবার 10টায় আপনি হোস্টেলে থাকবেন। তখন আপনার সঙ্গে ভালো করে পরিচয় হবে। কন্যা সামারকের হাতের লেখা খুবই সুন্দর। সচরাচর মেয়েলি হাতের লেখা যেরকম হয় তার চাইতে একটু আলাদা। সুন্দর কাগজের সবুজ কালিতে চিঠিটা লিখেছে। ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার পড়লাম। মামুলি অর্থের বাইরে আরো কোনো অর্থ আছে কিনা বারবার খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে চেষ্টা করলাম। কন্যা সামারকের চিঠিটা পাওয়ার পর মনে হতে থাকলো আমার সমস্ত অপমান লাঞ্ছনার পুরস্কার পেয়ে গিয়েছি। এর বেশি আর কি চাইবার ছিল? কন্যা সামারক আগামী 4 অক্টোবর শুক্রবার আমার সঙ্গে দেখা করতে আমার হোস্টেলে আসবে। এর চাইতে বড় সংবাদ আমার জন্য আর কি হতে পারে? বিপদের আশঙ্কা, অসহায়তায় ভাব এক প্রকারে কোথায় উদাও হয়ে গেল। বুকের ভেতর সাহসের ঝিলিক দিতে থাকলো। কন্যা সামারকের জন্য আমি সমস্ত বিপদ আপদ তুচ্ছ করতে পারি। চলবে। ধন্যবাদ সবাইকে।